ফিউশন পেজের পক্ষ থেকে আমরা ডিটারমিনার এবং নাউন নিয়ে আলোচনা করব। আমাদের পুরো ক্লাস জুড়ে ইনশাআল্লাহ বেশ কিছু চমৎকার চমৎকার তথ্য পাবেন এবং আশা করি আজকের ক্লাসের পরে আপনাকে নাউন এবং ডিটারমিনার নিয়ে আর জীবনেও প্যারেশানিতে পড়তে হবে না। আমরা আজকে নাউন এবং ডিটারমিনার নিয়ে আলোচনা করব এবং ডিটারমিনারটা আমরা আগে একটু আলোচনা করব। কেন আগে আলোচনা করব? কারণ যারা জীবনে অনেক কত শতবার হাজারবার নাউন পড়েছেন, বাট নাউন পড়ার আগে আপনি যদি ডিটারমিনারটা না জেনে থাকেন তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে ডিটারমিনার ছাড়া নাউন আর মুড়ি ছাড়া ঝালমুড়ি একই রকমের জিনিস। হ্যাঁ, আসেন তাহলে আমরা একটু ধাপে ধাপে দেখে নেই। তো আমরা প্রথমে একটু ডিটারমিনার সম্পর্কে হালকা ধারণাটা নিয়ে নেই, বা আমরা ডিটারমিনার সম্পর্কে কিছু কথা বলে নেব। তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা ডিটারমিনার কি? এটা কি খায় না প্যারাশুট তেল দিয়ে মাথায় লাগায়? আসেন দেখেন, ডিটারমিনারের একদম বেসিক একটা তথ্য হলো ডিটারমিনার হতে পারে এক বা একাধিক ওয়ার্ড। অর্থাৎ আপনি বলতে পারেন যে ডিটারমিনার্স রেফার্স টু সিঙ্গেল অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। দুই, এরা সাধারণত নাউনের পূর্বে বসে। তাহলে এক নম্বরে আমরা পেলাম যে ডিটারমিনারটা আসলে কি। দুই নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনার কোথায় বসে। তাহলে ডিটারমিনার কি? এক বা একাধিক ওয়ার্ড। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া ডিটারমিনার কোথায় বসে, আপনি বলবেন নাউনের পূর্বে বসে। এটাকে আমরা কিছুটা উল্টে বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। নাউনের পূর্বে কি বসে? ডিটারমিনার বসে। অর্থাৎ যেই লাউ সেই কদু, যেই বউ সেই বধূ, জিনিস একটাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তিন নাম্বার বিষয়টা যা, এখন আপনি বলতে পারেন যে ভাই ডিটারমিনার কি? এক বা একাধিক ওয়ার্ড, এটা আমি জানি। ডিটারমিনার কোথায় বসে? নাউনের পূর্বে বসে, এটাও আমি জানি। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসলো যে দাদা এই যে ডিটারমিনারটা নাউনের পূর্বে বসে, তা নাউনের পূর্বে বসার দরকার কি? মানে এই নাউনের পূর্বে বসলে লাভটা কি? নাউনের পূর্বে কেন বসে? সেটা হচ্ছে সে নাউনটাকে সুনির্দিষ্ট করার জন্য একটা ডিটারমিনারকে আমরা বসাই, বা সীমাবদ্ধ করে দেওয়ার জন্য বসাই। তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে ডিটারমিনার কি বা কাকে বলে, আপনি বলবেন যে ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড যারা নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে সুনির্দিষ্ট করে দেয়। এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা তথ্য, এখানে 3টা স্টার মারবো আমরা, কজ এটা একটা সুপার স্টার ইনফরমেশন আপনার জন্য বলতে পারেন। তা হলো সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। অল দ্য ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভস, বাট অল দ্য অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার্স। আপনি ইহকালে যত ডিটারমিনার দেখবেন তারা কনফার্ম জান্নাতি বলা যাবে না, এরা হচ্ছে কনফার্ম অ্যাডজেক্টিভ। তবে যতগুলো অ্যাডজেক্টিভ দেখবেন এরা কিন্তু ডিটারমিনার বলতে পারবেন, এরকম কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আমরা দিতে পারছি না। দ্যাটস অল অ্যাবাউট দ্য ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিটারমিনার। এই হলো গিয়ে ডিটারমিনারের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, যাই বলেন আর কি। তো আসেন আমরা ডিটারমিনার জিনিসটা আসলে কি, বা ডিটারমিনার বললে আমরা কোন কোন জিনিসগুলোকে বুঝতে পারবো সেটা একটু খেয়াল করি। এবং ইনশাআল্লাহ আজকের আলোচনার পর যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাকে আর কোনোদিনও ডিটারমিনার এবং নাউন নিয়ে ইহকালে প্রবলেম ফেস করতে হবে না। তো আমরা এখন একটু দেখতেছি আসলে ডিটারমিনারের তালিকায় আমরা কি কি পাবো। দুনিয়াতে দাদা যত সংখ্যা আছে, অল দ্য নাম্বারস, ইট ক্যান বি ফাইনাইট অর নন ফাইনাইট, ফিনিটিভ অর ইনফিনিটিভ। হ্যাঁ, ওকে, দেখেন ইনডিফিনিট অর ডেফিনিট। খেয়াল করেন দুনিয়াতে যত সংখ্যা আছে, সেটা সুনির্দিষ্ট সংখ্যা হোক অথবা অনির্দিষ্ট সংখ্যা হোক, দুনিয়ার সব সংখ্যাই হচ্ছে ডিটারমিনার। ওকে, আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, লাইক সাম, অল, নো, আ লট অফ। এছাড়াও ম্যানি, ফিউ, 1, 2, 3, 4, 5, আপনি যত পর্যন্ত গুনতে পারেন। এরপরে দুনিয়াতে যত পরিমাণ আছে, সাম, অল, নো, আ লট অফ। এরপরেও লিটল, লেস, মাস ইত্যাদি। এখন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে মাথায় যে ভাইয়া আপনি তো এখানে কেমন যেন একটা গিরিঙ্গি লাগাই দিলেন। আপনার মনে হতে পারে আর কি যে ভাই আপনি এখানে সাম, অল, নো, আ লট অফ, সাম, অল, নো, আ লট অফ, এই দুটোই আপনি লিখেছেন, কিন্তু একবার লিখেছেন সংখ্যার ক্ষেত্রে, একবার লিখেছেন পরিমাণের ক্ষেত্রে। তো আমি কিভাবে বুঝবো যে এই সাম, অল, নো এবং লট অফ এটা সংখ্যা নাকি পরিমাণ? তো ভাই এটা বোঝার জন্য আপনার রকেট সায়েন্সের দরকার নাই, ঠিক আছে? আপনি যেই কাজটা করবেন, আপনি যদি এই যে সাম এই শব্দটাকে এমন একটা নাউনের সামনে পান যে নাউনটাকে কাউন্ট করা যায় বা গণনা করা যায়। ধরেন আমি লিখলাম সাম বুকস। এখন আপনি বলেন বই কি গুণা যায় কি যায় না? তাহলে ডেফিনেটলি বইকে গুণা যায়। যেই নাউনটাকে গোনা যায় সেই নাউনটার নাম হলো বাবা কাউন্টেবল নাউন। তার মানে দেখেন যখন কাউন্টেবল নাউনের সামনে আপনি সাম পাবেন, তখন সেই সামটাকে আপনি বলবেন সংখ্যা। কিন্তু আমি যদি বলি আপনাকে গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম মিল্ক, ওকে, এবার দেখেন তো ওয়াটার, পানি, পানিরে কি গুণা যায়? যাবে না, যাচ্ছে না। সো এটা কি বাবা? ডেফিনেটলি এটারে আপনি বলবেন আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সামনে যখন আবার সাম থাকতেছে,
তখন আপনি এটাকে বলছেন পরিমাণ। তার মানে দেখেন, সে সংখ্যা হতে পারে, পরিমাণও হতে পারে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইটস পজিশন। পজিশন অনুযায়ী আপনি এটাকে সংখ্যা বলবেন নাকি পরিমাণ বলবেন দেখে নেবেন। সো আপনি বলতে পারেন সাম বুকস, অল বুকস, নো বুক, আর লট অফ বুক, সেক্ষেত্রে সংখ্যা হবে। যদি বলেন সাম ওয়াটার, অল ওয়াটার, নো ওয়াটার, আর লট অফ ওয়াটার, সেক্ষেত্রে পরিমাণ হবে। এছাড়াও আপনি যত আর্টিকেল দেখেছেন, আর্টিকেল অনেকগুলো না, জাস্ট 3টা, এ অ্যান এবং দা। আমার একবার এক ছাত্রী বলতেছিল স্যার আর্টিকেল হচ্ছে 4টা। তা আমি জিজ্ঞেস করলাম আম্মাজান 4টা মানে 4 নাম্বারটা কি? বলে কেন? ক্রস। মানে ওনার ধারণা যেখানে এ অ্যান দা বসে না, আমরা তো ক্রস লিখি, তার মানে ক্রস হচ্ছে একটা আর্টিকেল। হ্যাঁ, ক্রস কিন্তু আর্টিকেল না, এখানে আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এরপরে আছে পজেসিভ কেস। কেউ কেউ এটাকে পজেসিভ কেস বলে, কেউ কেউ বলে অ্যাডজেক্টিভ। তো আমরা আমাদের আলোচনায় বারবার এটারে পজেসিভ কেস বলার সুযোগ নাই, আমি সংক্ষেপে পিসি বলবো। এই পিসি দেখে কিন্তু আবার প্রিয়াঙ্কা চোপড়া বলা যাবে না বাবা। হ্যাঁ, পিসি মানে হলো পজেসিভ কেস। এগুলোকে কেউ কেউ পজেসিভ অ্যাডজেক্টিভও বলে। মজার ব্যাপার হচ্ছে আমরা যতগুলো ডিটারমিনার লিখেছি, আমরা কিন্তু একটু আগে বলে আসছি, দেখি আপনাদের মনে আছে কিনা, আমরা একটু আগে বলে আসছি যে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। তাহলে এই যে দেখেন আপনি এখানে যা পাচ্ছেন, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, নাউন্স, নাউন্স, এই 2 নাউন্সের মধ্যে বিশাল এক কেরামতি আছে। এই কেরামতিরা আমরা খুব ভালোভাবে মেরামত করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা প্রোনাউনের ক্লাসে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক ভাই বোনদের ধারণা প্রথম যেই নাউন্স এটা হলো সিঙ্গুলার, দ্বিতীয় যেই নাউন্স এটা হচ্ছে প্লুরাল। দাদা, এটা রং নাম্বার। ঠিক আছে, আমরা যদি প্রথমটারে সিঙ্গুলার পরেরটারে প্লুরাল বলেন তাহলে বিপদ হয়ে যাবে। ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা, দিস, দিস, দ্যার এবং দোজ। এরপর আছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ 4টা, ইচ, এভরি, আইদার এবং নাইদার, অ্যাট এনি কস্ট। এই যে আমরা 6 রকমের যে ডিটারমিনারগুলোকে দেখলাম, এইটা আপনার টিএম, মানে আমি ইংরেজিতে লিখলাম টিএম, বাংলায় বললে বলি টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ। অ্যাট এনি কস্ট এটা আপনার ঠাড়া মুখস্থ করতে হবে। যদি আপনি এটা মুখস্থ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকে নাউনের একদিন আমাদের যত দিন লাগে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম বাবা? ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, এটা নাউনের পূর্বে বসে নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে দেয়। এবং এবং যত ডিটারমিনার আছে সবই অ্যাডজেক্টিভ, কিন্তু যত অ্যাডজেক্টিভ আছে সবগুলো ডিটারমিনার হবে এর কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা কি দেখলাম যে ডিটারমিনারগুলো কি কি এটা আমাদের জানা হয়ে গেছে। এখন এখানে একটা আলোচনা আছে, এইটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা অনেক কিছু করা যায়, বাট আমরা কারেকশনের ক্লাস এটা নিয়ে ডিটেলস বলবো। আমার জানা মতে সাধারণত বাংলাদেশি বইগুলোতে এই 3টা ইস্যু নিয়ে খুব বেশি ব্যাখ্যা করা নাই। ডিটারমিনারগুলোকে আপনি যদি পজিশন ওয়াইজ বসান, সেক্ষেত্রে ডিটারমিনারগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি ডিটারমিনার, এরপরে রয়েছে সেন্ট্রাল ডিটারমিনার, এরপরে রয়েছে পোস্ট ডিটারমিনার। প্রি ডিটারমিনার হচ্ছে পূর্বে বসে, সেন্ট্রাল মাঝে বসে, পোস্ট শেষে বসে। তো আমি যখনই কাউরে প্রশ্ন করি বাবা প্রি ডিটারমিনার কোথায় বসে, তো বলে ভাই নাউনের পূর্বে বসে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার যদি জিজ্ঞেস করি সেন্ট্রাল মানে তো মাঝে, এটা কোথায় বসে, তো অনেকে বলে ফেলে যে ভাই নাউনের মাঝখানে বসে। আচ্ছা, নাউনের মাঝখানে কি ডিটারমিনার বসানো সম্ভব? সম্ভব না। পোস্ট মানে পরে, তার মানে কি পরে বসবে? নো, ডিটারমিনার মানেই সেটা নাউনের পূর্বে বসে। যদি আপনি কোনো একটা নাউন পান, তাহলে এই নাউনের পূর্বে আপনি 3টা ডিটারমিনার লিখতে পারবেন। প্রথমে বসবে প্রি, তারপরে বসবে সেন্ট্রাল ডিটারমিনার এবং তারপরে বসবে পোস্ট ডিটারমিনার। তার মানে আমরা একটা নাউনের পূর্বে একটা ডিটারমিনার লিখতে পারবো, 2টো লিখতে পারবো, চাইলে আমরা 3টাও লিখতে পারবো, 3টাও লিখতে পারবো। যেমন ধরে নেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরে নেন আমি বললাম অল বয়েজ, ধরে নেন আমি বললাম দ্য বয়েজ, ধরে নেন আমি বললাম 10 বয়েজ। তো খেয়াল করেন, বয়েজ একটা নাউন, নাউনের পূর্বে অল একটা সংখ্যা, এই অল সংখ্যাটা হচ্ছে বাবা অনির্দিষ্ট সংখ্যা। এরপরে দেখেন, এই যে বয়েজ একটা নাউন, এর পূর্বে দা একটা আর্টিকেল, আর্টিকেলও কিন্তু আমরা জানি একটা ডিটারমিনার। অল একটা সংখ্যা, সংখ্যা একটা ডিটারমিনার। বয়েজ এটা একটা নাউন, 10 এটা নির্দিষ্ট সংখ্যা, এইটাও একটা ডিটারমিনার। তো এটারে যদি আমরা একসাথে সাজায় ফেলি তাহলে আমাদেরকে লিখতে গেলে এইভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? আপনাকে লিখতে হবে অল দ্য 10 বয়েজ। আমি চাইলে এটাকে বাক্য লিখতে পারতাম, আমি লিখতে পারতাম আই নো অল দ্য 10 বয়েজ, আমি 10 জন ছেলের সবাইকেই চিনি। তো মজার ব্যাপার হচ্ছে এই যে বয়েজ, এইটা হলো নাউন, 10 এইটা হচ্ছে আমাদের পোস্ট ডিটারমিনার, দা এইটা হলো আমাদের সেন্ট্রাল ডিটারমিনার এবং অল এইটা হলো আমাদের প্রি ডিটারমিনার। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কিভাবে বুঝবো কোনটা প্রি, কোনটা সেন্ট্রাল এবং কোনটা পোস্ট? এটা বুঝতে হলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা সামনে এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। এবার আমরা কিছু ডিটারমিনারের ব্যবহার দেখতেছি।
এখানে কিছু ডিটারমিনারের ব্যবহার আমরা দেখতেছি। তো এটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে ফেলেছি যে সাম, অল, নো, আ লট অফ, এই 4টা ডিটারমিনারকে আপনি বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল দুটো নাউনের পূর্বেই লিখতে পারবেন। যদি এদেরকে কাউন্টেবল নাউনের পূর্বে লেখেন তাহলে এরা সংখ্যা হয়ে যাবে, আর যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে লেখেন মানে যে নাউনটাকে গোনা যায় না সেক্ষেত্রে পরিমাপ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি আমরা কথা বলছি না। যেমন দেখেন আই নিড সাম বুকস, বই হলো কাউন্টেবল নাউন, সামনে লিখতে পারা যায়। একইভাবে আপনি বলতে পারেন আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি প্রয়োজন। আচ্ছা, পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এর সামনে সাম লেখা যাচ্ছে। একইভাবে নো এর ক্ষেত্রেও তাই। আপনি যদি বলেন টিনা হ্যাজ নো বুক, টিনার কোনো বই নাই, এই যে দেখেন কাউন্টেবল নাউনের পূর্বে বসছে। আবার আপনি বলতে পারেন দেয়ার ইজ নো ওয়াটার, এখানে কোনো পানি নাই, এই যে দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে বসছে। তার মানে সাম, অল, নো, আ লট অফ, এই যে 4টা ডিটারমিনার, এই 4টা ডিটারমিনারকে আপনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। ওকে, আমি মাঝে মাঝে মজা করে বলি যে বাবা ইংরেজি যখন পড়াবো আমি, আর্থিক সমস্যা ছাড়া এই ইংরেজি রিলেটেড যেই কোনো সমস্যা থাকলে ফিল ফ্রি টু আস্ক। আসলে আমরা পরের দিকে যাচ্ছি। এইবার আমরা ফিউ এর ব্যবহারটা দেখবো যে আমরা কোথায় বা কিভাবে ফিউ শব্দটাকে ব্যবহার করব। তো দেখেন এই ফিউ শব্দটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু এত কম সংখ্যক, এত কম যেটাকে আপনি নাই বললেই চলে, এরকম বলতে পারেন। যেমন ধরে নেন, আমি এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন আমাদের অভিজিৎ বিশ্বাস দাদা বলতেছে ভাই জানেন আমার না ফেসবুকে 6000, ও ফেসবুকে তো 6000 থাকে না, 5000 ফ্রেন্ড আছে। আমি বললাম তাই নাকি অভিজিৎ ভাই, ঠিক আছে, আমার ফেসবুকে 3 জন ফ্রেন্ড আছে। তো খেয়াল করেন ওনার আছে 5000 ফ্রেন্ড, আমার আছে 3 জন ফ্রেন্ড। এখন আপনারাই বলেন তো এই যে 5000 ফেসবুক ফ্রেন্ডের সাপেক্ষে আমার যে 3 জন ফ্রেন্ড, এই 3 জন ফ্রেন্ডরে কি আপনি আছে বলবেন নাকি বলবেন যে সুমন ভাইয়ের ফেসবুকে ফ্রেন্ড নাই বললেই চলে? এই যে আপনি যখন কোনো কিছুকে এত কম বলবেন যেই কমটা আসলে না থাকারই সমতুল্য, আছে এরকম বলা যায় না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এই ফিউ শব্দটাকে ব্যবহার করব। অনেকের ধারণা ফিউ মানে হলো কিছু না, ফিউ মানে কিন্তু কিছু না। তো এতই অল্প সংখ্যক যে নাই বললেই চলে, এটা যেহেতু এরকম বোঝায় তাই আমরা ফিউ শব্দটাকে, এই যে ফিউ শব্দটাকে, এটাকে আমরা অলওয়েজ নেগেটিভ হিসাবে ধরে নেই। অন্যদিকে ফিউ শব্দটার সামনে আপনি যদি এ লিখে ফেলেন, অর্থাৎ এ ফিউ, অথবা যদি দা ফিউ লিখে ফেলেন, তাহলে আপনার ড্যাম শিওর হয়ে যাবেন, তখন এটা আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, তখন এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ফিউ মানে কোনো কিছু এত কম যেটা নাই বললেই চলে, আর আ ফিউ অর দা ফিউ এর মানে হচ্ছে অল্প সংখ্যক, তবে এত অল্প না যে আপনি বলবেন দাদা নাই। ওকে, তো এইখানে আমি দুটো উদাহরণ দিয়ে রেখেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এইখানে সমস্যা হওয়ার তেমন কোনো সুযোগ দিচ্ছি না। এখন আমরা দেখব লিটলের ব্যবহার। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা লিটল শব্দটাকে কিভাবে ব্যবহার করব। তো এই লিটল শব্দটাকে কিভাবে ব্যবহার করবেন এটা বোঝাতে গেলে আমি সাধারণত বোতল দিয়ে বোঝাই আর কি। তো আমার দুটো বোতল লাগবে। ধরে নেন আমি এই যে দুটো বোতল নিয়েছি, যে ফ্রেশ পানির বোতল। এখন ধরে নেন কারেতে উদাহরণ দেই, ধরেন আমাদের গৌতম দাদা আমারে বলতেছে ভাই জানেন এই যে আপনার ক্লাস দেখতেছি, ক্লাস শেষ হওয়ার পরে এই যে দেখছেন হাফ লিটার পানি, এই পুরোটা ঢকঢক করে খেয়ে ফেলবো। ধরে নেন উনি আমারে পুরো ফুল বোতল দেখালো। তো আমি বললাম যে ভাই আপনি তো হাফ লিটার পানি দেখাইছেন, আপনার যেমন বোতলে হাফ লিটার পানি আছে আমার বোতলেও পানি আছে, দেখছেন এই যে আমার বোতলে মাত্র কয়েক ফোঁটা পানি আছে। এখন এই যে আমার হাফ লিটার পানির বোতলে কয়েক ফোঁটা পানি আছে, আচ্ছা আপনি বলেন তো এতটুকু পানি পান করলে কি কারো তৃষ্ণা মিটবে? মিটবে না। এখানে পানি আপনি দেখেন, এখানে যেই পরিমাণ পানি আছে এটাকে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন এটাকে আছে বলা যায় না, আবার পানি নাই এটাও বলা যায় না, এই মাত্র কয়েক ফোঁটা পানি আছে। এই যে দেখেন যখন কোনো কিছু এত কম থাকবে, এত কম পরিমাণে থাকবে যেটাকে আছে বলার চেয়ে নাই বললেই চলে, এরকম আমরা যখন বোঝাতে যাব বা চাইবো তখন আমাদেরকে ব্যবহার করতে হবে লিটল শব্দটা। সো লিটল মানে হলো কোনো কিছু এতই কম যে না থাকারই সমতুল্য। যেহেতু না থাকারই সমতুল্য বা কাছাকাছি, সো এটা আনডাউটেডলি নেগেটিভ। বা আপনি যখন বলবেন আ লিটল অথবা দা লিটল, তখন কিন্তু এটা আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সো আপনাকে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, তাহলে খাতায় আর আপনার প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, যেমন আমরা এখানে লিখে রেখেছি দেখেন, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন মাই ওয়াটার পট, আমার পানির পাত্রে অল্প পরিমাণ বা এত কম পানি আছে যে পানি নাই বললেই চলে। কিন্তু আমরা যদি বলি আই নিড লিটল ইনফরমেশন অ্যাবাউট দ্য ইস্যু, এই বিষয়ে আমার অল্প পরিমাণ তথ্য দরকার, তবে আ লিটল লেখার কারণে এত অল্প না যে আপনি নাই বললেই চলে, এরকম বলবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এইবার দেখেন আমরা এখন ম্যানি এবং ফিউ এর মাছ এর ব্যবহার দেখব।
হ্যাঁ, এটা অত্যন্ত সহজ, আপনি মাথায় রাখবেন। ম্যানি ডিটারমিনারটাকে আমরা সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে লিখব, এবং সেটা অবশ্যই প্লুরাল হবে। আর মাছ এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। মাথায় রাখবেন, আনকাউন্টেবল নাউন মানেই সেটা অলওয়েজ সিঙ্গুলার বোঝায়। ওকে, আনকাউন্টেবলকে আমরা পুরো এন্টিটিটাকে একসাথে সিঙ্গুলার ধরে নিই। ম্যানি পিপল, এই যে পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, আমরা এখানে লিখতেছি ম্যানি। আবার আই নিড মাচ ইনফরমেশন, এই যে দেখেন ইনফরমেশন, এইটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সো এর পূর্বে আমরা মাছ লিখতেছি। এই জায়গাগুলোতে আশা করি আহামরি তেমন একটা প্রবলেম হবে না। এইবার আমরা ডিটারমিনার রিলেটেড বেশ কিছু প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা বলেছিলাম ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, এরা সাধারণত নাউনের পূর্বে বসে। কেন বসে? নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করার জন্য বসে। আর এরপরে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে যত ডিটারমিনার আছে, অল দ্য ডিটারমিনার্স আর অ্যাজেক্টিভস। যত ডিটারমিনার আছে সবগুলো অ্যাজেক্টিভ, বাট যতগুলো অ্যাজেক্টিভ আছে সবগুলোকে ডিটারমিনার বলার কোনো সুযোগ নাই। তাহলে আসেন আমরা এরপরে আমরা কি দেখেছিলাম, কিছু ডিটারমিনার। তাহলে দেখেন তো, আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দেই। দেখেন তো অল একটা ডিটারমিনার কিনা, এবং দেখেন তো মাই একটা ডিটারমিনার কিনা। তার মানে আমরা বুঝতে পারতেছি অল একটা ডিটারমিনার এবং মাই এটাও একটা ডিটারমিনার। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে অল এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি নির্দ্বিধায় কি বলবেন? অ্যাডজেক্টিভ। আপনাকে যদি কেউ প্রশ্ন করে মাই এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি নির্দ্বিধায় কি বলবেন? অ্যাডজেক্টিভ। এইবার আসেন, এইবার আসল খেলা হবে। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম ডিটারমিনারগুলো কোথায় বসে? নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। এইবার রিয়াল টুইস্ট আসতেছে, খেয়াল করেন। আমি সাধারণত ডিটারমিনার এবং নাউন পড়াতে গেলে একটা ফানি এক্সাম্পল দিই। এটা আমার অত্যন্ত পছন্দের একটা ফানি এক্সাম্পল বলতে পারেন আর কি। কজ লার্ন উইথ ফান যদি হয়, মানে মজায় মজায় আপনি যদি কোনো কিছু শিখেন, এই শেখাটা সাধারণত ভুলে যাওয়ার সুযোগ নাই, সাধারণত সেটা ভোলা যায় না। বরিশাল যাক, মজায় মজায় শিখলে সেটা কিন্তু ভোলা যাবে না, মানে ভুলে যাবেন না। এখন ধরে নেন, আমি একটা ফানি এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমার মায়ের সাথে আমার বউর একটা হ্যাভি ঝগড়া হইতেছে। হ্যাঁ, ফানি এক্সাম্পল, কিন্তু এটা আবার সত্যি সত্যি ভাইবেন না। তো ঝগড়ার এক পর্যায়ে আমার মা দেখলো, আমার মা তো মুরব্বী মানুষ, বউ তো কচি, আমিও কচি, আমার বউও কচি। এখন ধরে নেন মা চিন্তা করতেছে কি, না এই মেয়ের লগে তো পারতেছি না, আমার পোলা আসুক, আজকে খেলা হবে। ধরে নেন মা নিজের সান্ত্বনা দিল। এবার আমি বাসায় আসলাম, আমার মা আমার ডাকলো, এই সোসা এদিকে আয়। তা আমি আগে গেলাম, কও মা কি কবা? মা আমার জিজ্ঞেস করলো, তোর মা বড় না বউ বড় রে? বলেন তো আসলে আমার কিটা বড়, মা না বউ? তো ধরে নেন আমি আমার মায়ের উত্তর দিলাম যে মা আমার বউই বড়, মানে 2 ইঞ্চি লম্বা আর কি, হ্যাঁ, বেশি লম্বা না। তো এই সেন্টেন্সটা আমি কেমনে বলবো? তা আমি তখন কিন্তু আমার মায়ের এইভাবে উত্তর দিতাম যে মা, মাই ওয়াইফ ইজ মাই অল। এই লাইফ যদি আজকে আমার মা দেখে, বুঝছেন, তাহলে বাসায় যাওয়ার পরে আমার একদম সিল্লাগেটটা লবণ লাগাই দেবে। তো যেটা বলছিলাম আর কি, দেখেন আমি যদি বলি মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বই আমার সব। এইবার আপনি এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু একটু আগে দেখে আসছিলাম মাই ছিল মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এটা ছিল কি বাবা? পজেসিভ। এটা কি ছিল? পজেসিভ। আর আমরা জানি পজেসিভ মানেই সেটা হচ্ছে ডিটারমিনার। তা দাদা, আপনি কিন্তু একটু আগেই জেনে আসছেন ডিটারমিনার কনে বসে, কোন জায়গায় বসে, কোথায় বসে? নাউনের পূর্বে বসে। এইখানে দেখছেন তো একদম পুরা উড়াধরা, তাই না? এই যে দেখেন ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এখন আপনার মাথা ঘুরাইতে পারে, কেমন ফিলিং আসতে পারে যে দাদা এটা কেমনে হলো? অল দিয়ে তো সংখ্যা বোঝায়, অল তো নাউন না। জি নাউন না, কিন্তু কিছু করার নাই, এটাই সায়েন্স। বিকজ ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড আফটার আ ডিটারমিনার, ইট মাস্ট বি আ নাউন। ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, আনডাউটেডলি এটা একটা নাউন হয়ে যাবে। এই যে দেখেন মাই একটা ডিটারমিনার, সো অল শব্দটা নাউন হয়ে গেছে। তো যারা ডিটারমিনার চেনে না, এরা চিন্তা করবে কি, ভাই রে অল রে আবার কি জন্য নাউন বলতেছেন? হ্যাঁ, তাই আমি বারবার আমার ভাই বোনদেরকে, ছাত্রছাত্রীদেরকে বারবার রিকোয়েস্ট করি, স্পেশালি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেন, তাদেরকে বলি আল্লাহর নাম নিয়ে এটার টিএম বা টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ করেন। আপনি মাথায় রাখেন এগুলো হচ্ছে ডিটারমিনার, এবং ডিটারমিনার মানেই কি? সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো যারা ডিটারমিনার চেনে না বা এই তথ্যগুলো যারা জানে না, তাদের কিন্তু কমপ্লিটলি মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, যদি মুখস্থ না করেন পরে কিন্তু আবার ওই যে ভাইরাল বক্তৃতা আপনাকে দিতে হবে যে দাদা আপনি তো মুখস্থ করতে বলছিলেন, আমি তো তখন মুখস্থ করি নাই, আমার তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। ভাই আবেগ বিবেক দুইটারে কাজে লাগায় নাউন আর ডিটারমিনার পড়েন, তাহলে ইনশাআল্লাহ ইহকালে আর এই দুটো টপিক নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না।
তাহলে আসেন, আশা করি ইনশাল্লাহ বুঝে ফেলাইছেন এইখানে অল দিয়ে আমরা অ্যাডজেক্টিভ না বোঝায় নাউন বোঝাচ্ছি। তো দেখেন আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই ছোটবেলা থেকে পড়ে আসছি কোনো কিছুর নামকে নাউন বলে। জি, কোনো কিছুর নামকে নাউন বলে, তার মানে নাম হলেই সেটা নাউন। এটা যেমন অনেকটাই সত্য, আবার এখানে কিছুটা ঝামেলাও আছে। নাম হলেই নাউন হয় এই কথাটা শতভাগ সত্য না, আবার নাম না হলে নাউন হবে না এই কথাটাও শতভাগ সত্য না। যেমন দেখেন এই বাক্যে আমি যখন বললাম আমার বউই আমার সব, আমার বউই আমার সব চাইতে আপন। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আমার বউর নাম কি অল? অল তো আমার বউর নাম না, আমার বউর নাম তো সব না। তার মানে কি দেখেন এখানে নাম না হয়েও মানে সব শব্দটা কিন্তু আমার বউর নাম না, তার মানে নাম হইলেই নাউন হবে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনি দিতে পারবেন না। তাহলে ডিটারমিনারের পরে এক শব্দ থাকলে এত প্যারেশানি নেওয়ার দরকার নাই। আপনি এটাকে বলবেন ভাই বুঝে ফেলাইছি, দেখে ফেলাইছি, এখন কইয়া দেবো কি কমু, এটা একটা নাউন। ওকে, আপনাকে আমি ধরে নেন আরেকটা উদাহরণ দিচ্ছি। উই ফলো দ্য গো। এখন আমি যদি গোর নিচে আন্ডারলাইন করে অনেকেরই প্রশ্ন করি যে ভাই বলেন তো গো কোন পার্টস অফ স্পিচ? যে আমরা জানি ডিটারমিনারের পরে ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড আফটার আ ডিটারমিনার ইট মাস্ট বি আ নাউন। তাহলে দেখেন আমরা জানি দা একটা আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, এবং আমাদের এটাও জানা আছে মানা আছে এবং এখানে উদাহরণটা না আছে, সেটা কি ডিটারমিনারের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে ওর আর কিছু করার নাই, এটাই সাইন্স, সেটা একটা নাউন। প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে গো দিয়ে কি বোঝাচ্ছে? গো দিয়ে এখানে কি বোঝাচ্ছে বাবা? গো শব্দের বাংলা অর্থ হচ্ছে এখানে রীতি, নিয়ম, পদ্ধতি। তার মানে দেখেন উই ফলো দ্য গো মানে হচ্ছে আমরা রীতিটাকে, নীতিটাকে, নিয়মটাকে ফলো করি। তো আজ থেকে আমরা যে জিনিসটা খেয়াল করব, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পাইলে আপনার কোনো প্যারেশানি নিতে হবে না, আপনি এটাকে বলবেন নির্দ্বিধায় একটা নাউন। তাহলে দেখেন আমরা এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে আমরা প্র্যাকটিস সেকশনে চলে আসলাম। আমরা প্রথমে ডিটারমিনার রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেয়ার ইজ ড্যাশ টাইম টু ওয়েস্ট। আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইম শব্দটা হলো আনকাউন্টেবল, কিন্তু টাইমকে আমরা যেটা দিয়ে পরিমাপ করি, যেমন এটা বলতে পারেন আপনি সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড। টাইমের চাইতে বড় হচ্ছে মিনিট। মিনিট বানানটা কিন্তু চমৎকার, MINUT, হ্যাঁ মিনিট। এই দেখেন সেকেন্ড, মিনিট। মিনিটের একটা মজার তথ্য আছে জানেন, মিনিট শব্দের মান আরেকটা অর্থ হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ছোট, সংক্ষিপ্ত। এরপরে আপনি যদি বলেন আওয়ার, আপনি যদি বলেন ডে, আপনি যদি বলেন মান্থ, আপনি যদি বলেন ইয়ার, এই শব্দগুলো কিন্তু দাদা আবার কাউন্টেবল। তো মজার ব্যাপারটা একটু খেয়াল করেন, হ্যাঁ বুঝলে মজা, না বুঝলে কিন্তু এটা সাজা। মজার ব্যাপারটা হচ্ছে কি দেখেন, টাইম শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড, মিনিট, আওয়ার, আওয়ার ইট ক্যান বি আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস, মান্থস, ডেইজ, এগুলো হচ্ছে কি কাউন্টেবল। সো যেহেতু আমরা এখানে আনকাউন্টেবল নাউন পেয়েছি, আমরা ফিউ শব্দটাকে কেটে দেব, আর ভেরিয়া লিটল এবং ভেরিয়া ফিউ এইরকম নামের, ভেরিয়া ফিউ, ভেরিয়া লিটল এই নামের বা এই ধাঁচের আসলে আপনি কোনো ডিটারমিনার পাবেন না। এখানে ভেরিয়া ফিউ, ভেরিয়া লিটল এই নামের কোনো এক্সপ্রেশন ইংরেজিতে নাই। সো এই দুটারে আগেই খুশির ঠেলায় ভাল লাগে তাই কেটে দিলুম, কাটা। তাহলে বাকি থাকে কোনটা? লালডা আর কালাডা, তাই না? তাহলে এখন লালডারে নেবেন না কালাডারে নেবেন? কালাডা তো বাবা কাউন্টেবলের ক্ষেত্রে বসে। সো আমার টাইম যেহেতু আনকাউন্টেবল, সো আমাদের এটার জন্য আর খুব বেশি প্যারেশানি নিতে হচ্ছে না, আমরা এখানে লিটল লিখে ফেলবো। তাহলে আমরা ইনশাল্লাহ এটা পারবো, এখানে ইনশাল্লাহ সমস্যার তেমন কোনো সম্ভাবনা দেখছি না আমরা। এইবার আসেন, আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দেয়ার আর ড্যাশ টিকিটস। হ্যাঁ আমরা অনেকে টিকিট বলি, আমিও টিকিট বলতাম, এখন চেষ্টা করতেছি প্রপারলি কারেক্ট বলার আগে। তো দেখেন বাবা টিকিটের সাথে কিন্তু একটা এস যোগ আছে, টিকিটস। তো টিকিটস আমরা দেখেই বুঝতে পারছি এটা কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল হিসেবে লিটল আর এ লিটলকে আমরা আগে কেটে দেবো। যারা চারটা অপশন দেখলে অনেক সময় টেনশনে টেনশিত থাকেন, চিন্তিত থাকেন, চিন্তা করেন যে ভাই চারটা তো কোনটা দিব, আপনি যেই কাজটা করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনি সিলেকশন না ক্যান্সেলেশন করেন, এলিমিনেশন প্রসেসে যান। আগে কোন দুইটা হবে না এই দুইটারে তাড়ায় দেন। এখন যদি চারটা থেকে চিন্তা করেন, আপনার পসিবিলিটি প্রবাবিলিটি যাই বলেন তখন 25% হয়ে যায়, বাট এটা দুইটারে বাদ দিচ্ছেন, এখন আপনার থাকতেছে 50-50 চান্সেস। আর আমরা জানি ভ্যারি আ ফিউ নামের কোনো এক্সপ্রেশন ইংরেজিতে নাই। ভ্যারি ফিউ বলা যায় অথবা এ ফিউ বলা যায়, ভ্যারি এ ফিউ বলতে কিচ্ছু নাই। বি হলো আমাদের কারেক্ট আনসার। দেয়ার আর আ ফিউ টিকিটস ফর দ্য কনসার্ট। কনসার্টের জন্য অল্প কিছু টিকিট অবশিষ্ট রয়েছে। আচ্ছা আমরা ইনশাল্লাহ দেখেন ধাপে ধাপে সামনের দিকে যাব এবং আমরা মারাত্মক মারাত্মক কিছু এক্সক্লুসিভ তথ্য পাবো। জাস্ট থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং আমরাও আপনাদের সাথে অনেক মজায় মজায় ক্লাসটা করতে পারবো। তো দেখেন আমরা এরপর একটা বাক্য দেখতে পাচ্ছি, হি অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস। এই যে দেখেন প্রবলেমস এস যুক্ত আছে, আমরা বুঝতে পারতেছি কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল যে একটা দুইটা আছে এটারে ধরেন, হ্যাঁ এটারে ধরে আগে তাড়ান,
এই যে লিটল মাছ, এই দুটো আনকাউন্টেবলের ক্ষেত্রে আসে। সো বাকি থাকলো ম্যানি আর ভ্যারি ফিউ। ভ্যারি ফিউ বলতে কোনো এক্সপ্রেশন ইংরেজিতে নাই, তাহলে এটাও কাটা, তাহলে আমরা ডি নিয়ে নিলাম। বাংলাটা আসতেছি, হি অলওয়েজ হ্যাজ ম্যানি প্রবলেমস উইথ হিজ টিথ। হ্যাঁ, টিথ মানে হচ্ছে একাধিক দাঁত তার। আপনারা হয়তো জানেন যে সিঙ্গুলার থেকে আমরা যখন প্লুরাল করি, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আমরা এস বসাই দিলে হয়, যেমন বয় বয়েজ, টয় টয়েজ, স্টুডেন্ট স্টুডেন্টস, গার্ল গার্লস। কিন্তু যখন আপনি বলবেন টুথ মানে একটা দাঁত, যখন একাধিক দাঁত হবে তখন কি হবে? টিথ। ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে সে সবসময় তার দাঁত নিয়ে অনেক অনেক সমস্যায় ভোগে, তার মানে ভদ্রলোকের দাঁতের সমস্যা। এইবার চলে আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ অনলি আ ওয়ার্ড, আ সিঙ্গেল ওয়ার্ড আফটার আ ডিটারমিনার, ইট মাস্ট বি আ নাউন। ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড পান, আপনি এটা নাউন বলে দিবেন। তাহলে আসেন আমরা একটা উদাহরণ দেখে নেই। এই যে দেখেন, ওই যে শুরুর দিকে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি লিখেছিলাম মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বই আমার সব। এবার বউরে বাদ দিয়া শি লিখছি আর কি। হ্যাঁ, শি ইজ মাই অল। আপনাকে প্রশ্ন করা হচ্ছে হিয়ার অল ইজ আ অর অল ইজ অ্যান, হোয়াট ইজ দিস? তো আপনার এটা বোঝার জন্য আর রকেট সাইন্স জানতে হবে না। আপনি জানেন মাই একটা পজিটিভ কেস, মাই আওয়ার ইয়োর। পজিটিভ কেস মানে ডিটারমিনার, এবং ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকায় অলের কপাল খারাপ, অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, সে নাউন। আমরা আবার যদি উদাহরণ দেখি, উই হেট দ্য গো, এটা আমরা অলরেডি বলে ফেলছি, দা একটা ডিটারমিনার বা আর্টিকেল, গো এখানে নাউন হয়ে গেছে। সো এটাও একটা নাউন, পারবেন ইনশাল্লাহ। এইবার দেখেন তো, আই লাইক হার লুক, আমি তার, এখন দেখেন এই যে হার, মাই আওয়ার ইয়োর হিজ হার, এটা কি? এটা হলো একটা পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি জিনিস? ডিটারমিনার। ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়? নাউন হয়। তাহলে লুক এখানে নাউন। এমনিতে আমরা যে জিনিসটা জানি, লুক মানে হচ্ছে তাকানো, দেখা। হ্যাঁ, আমরা পড়ে আসছি লুক, লুকড, লুকড, এস যোগ করলে লুকস, আইনজি যোগ করলে লুকিং। এখন এটাকে যদি ভার্ব মনে করেন তাহলে কিন্তু বিপদ, এটাকে ভার্ব মনে করা যাবে না। তার মানে আমরা যে বিষয়টা বুঝতেছি, একটা ওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে, ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থানে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। ওকে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট হিসেবে কাজ করতে পারে। এখন এইটা নিয়ে আমি আপনার সাথে একটা ফানি এক্সাম্পল শেয়ার করি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। হ্যাঁ, কারণ ইংরেজিটা আমি বারবারই বলি যে আমরা যখন ইংরেজি শিখতে যাই তখন আমাদের খুব মাথা ঘোরায়, অনেকের খুব বমি বমিও চলে আসে যে ভাই খুব কঠিন জিনিস। হ্যাঁ, তো এই কঠিন জিনিসটারে আমরা খুব সহজে এক্সপ্রেস করতে পারি যদি আমরা কিছু গল্প, কিছু প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণের সাথে শিখতে পারি। তো আমি প্র্যাকটিক্যাল লাইফের একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমার এটাও খুব পছন্দের একটা উদাহরণ, এগুলো বললে পোলাপাইনের স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়, তাই এইভাবে লিখতেছি। ধরেন আমার বাড়ির আশেপাশে এক সুন্দরী এক আপু থাকে। হ্যাঁ, বিগত 10 বছর যাবত আমি তারে আপা ডাকি, হ্যাঁ আপু ডাকি আর কি। হ্যাঁ, আর তিনি আমার ডাকে ভাইয়া। এখন ধরে নেন আমার আপন মায়ের পেটের খালাতো না, সরি, আমার আপন মায়ের পেটের বড় ভাইয়ের সাথে এই আপার বিয়ে হয়ে গেছে। তাহলে উনি 7 বছর যাবত আমার বোন মানে আপু ছিল। এখন বড় ভাইয়ের বউ হওয়ার কারণে আপনি কি এখন বড় ভাইরে, আপন বড় ভাইরে আপুর হাজবেন্ড হিসেবে দুলাভাই ডাকবেন? ডাকতে পারবেন? ডাকা যাবে না। বরং এই আপারে, এই বেডিরে, এই লেডিরে আপনার ডাকা লাগবে ভাবি। তাহলে দেখেন, যিনি আপা ছিল তারে আপনি যখন আপনার বড় ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, ভাবি হয়ে গেছে। এখন ধরে নেন আপনার বড় ভাই বিয়ে করে নাই, বা আমার বড় ভাই বিয়ে করে না, আমার বাবা তো মারাই গেছে, তো একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি। ধরেন এই আপুরে আমার আব্বা বিয়ে করে ফেলছে। এখন বলেন আমি কি আপার জামাই রে, হাজবেন্ড রে মানে আব্বারে কি দুলাভাই ডাকবো? সম্ভব না, অসম্ভব। তাহলে দেখেন উনি আগে আসিল আপা, এখন আমার ওনারে ডাকতে হচ্ছে মা। তাহলে খেয়াল করছেন, আগে ডাইকে আসছে কিন্তু আপা। এখন যদি আমার চাচা এই মহিলারে বিয়ে করে ফেলতো তাহলে আমি ডাকতাম চাচি। যদি আমার মামা এই মহিলারে বিয়ে করে ফেলে তাহলে আমি ডাকবো মামি। আর যদি আমার পোলা বিয়ে করে তাহলে আমি ডাকতেছি দেখেন বৌমা। আর যদি আমি তারে বিয়ে করি তাহলে আমি ডাকবো জান। তাহলে খেয়াল করেন কিন্তু এই যে আপা যেভাবে ভাবি, মা, চাচি, মামি, বৌমা বা জান, ও সরি জান না, বউ হতে পারে, এই একই সিচুয়েশনে একই ওয়ার্ড। জাস্ট দেখেন একটাই মেয়ে, আমি আমার ফ্যামিলির যখন কারোর সাথে তারে অবস্থান দিচ্ছি, বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিচ্ছি, তখন দেখেন তার সাথে আমার সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে একটা সেন্টেন্সে আপনি একটা ওয়ার্ড যখন জাস্ট পজিশন চেঞ্জ করতেছেন, তখন কিন্তু এই যে কখনো ভাবি হচ্ছে, কখনো মা হইতেছে, কখনো চাচি, কখনো মামি, কখনো বৌমা, কখনো জান বা বউ। ওকে, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? পজিশনের উপর ডিপেন্ড করে। তাই যারা পজিশন চেনে না, ডিটারমিনার চেনে না,
হ্যাঁ, এরা কিন্তু কোনোভাবেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে আমরা যে জিনিসটা জানলাম এতক্ষণ জেনে ফেলেছি সেটা হচ্ছে ডিটারমিনারের পরে যদি আপনি একটা ওয়ার্ড পান তাহলে সেটা নাউন হবে। এবার 2 নাম্বার রুল বলতেছে যদি ডিটারমিনারের পরে আপনি দুটো ওয়ার্ড পান তাহলে লাস্টের যে ওয়ার্ডটা এটা হবে নাউন, মাঝের যে ওয়ার্ডটা এটা হবে অ্যাডজেক্টিভ। একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং তথ্য পাবেন। নাউন এবং ডিটারমিনার, নাউন এবং অ্যাডজেক্টিভ এগুলো আইডেন্টিফাই করতেও আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করছি যে ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, হ্যাঁ, লাস্ট ওয়ার্ডটা হবে নাউন, মাঝখানের যে ওয়ার্ডটা সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আসেন এইরকম আমরা একটা প্রশ্ন দেখে নেই। এইরকম একটা প্রশ্ন আমাদের 40 বা 40তম বিসিএস এ এসেছিল। প্রশ্নটা কি ছিল দেখেন, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। দয়া করে আমাকে উপরের ঠিকানায় চিঠি লিখো। এই যে আমি আপনারে আমার উপরের ঠিকানায় চিঠি লিখতে বলতেছি, আপনি জাস্ট একটু খেয়াল করেন তো, আপনার এখানে আন্ডারলাইনটা দেয়া আছে কোন জায়গায়? অ্যাবাভের নিচে। তো অনেকে ভাববে কি জানেন, যে নাউনের পূর্বে প্রেপোজিশন বসে, জি প্রেপোজিশন বসে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সামনে একটা ডিটারমিনার বাবাজি আছে। তো আমাদের কিন্তু অলরেডি জানা আছে যে ডিটারমিনারের পরে if there are two words then the last word will be noun and the middle word will be an adjective। এইবার মাঝখানেরটারে আমার অ্যাডজেক্টিভ বলতে হবে। সো আপনি কিন্তু এইখানে অ্যাবাভকে কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন। অ্যাড্রেস হচ্ছে নাউন। তো অনেকে এটারে অতি আবেগে উৎসাহিত হয়ে প্রেপোজিশন বলেছেন, যেটা প্রকৃতপক্ষে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এইভাবে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, খুব সহজেই আমরা পার্টস অফ স্পিচ রিলেটেড আমাদের যেই ব্যারিয়ারগুলো আছে এগুলোকে আমরা খুব সহজেই তাড়াই দিতে পারবো এবং আমরা খুব সহজে কাভার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আসেন আমরা আরেকটা উদাহরণ দেখে নেই। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ। আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ। আমি কলেজের সামনে একজন কলেজের ছাত্রকে দেখলাম। এখন আপনাকে যদি প্রশ্ন করে, ওস্তাদ আন্ডারলাইন করা কলেজটা কি জিনিস, তো এইটা জানার জন্য কি আর রকেট সায়েন্স লাগবে? লাগবে না। কারণ আমরা জানি ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, লাস্ট ওয়ার্ড উইল বি নাউন অ্যান্ড দ্য মিডল ওয়ার্ড উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তো বাবা, এ হলো একটা আর্টিকেল, স্টুডেন্ট হলো একটা নাউন, সো কলেজ একটা অ্যাডজেক্টিভ। আমরা অনেকে এটারে অ্যাডজেক্টিভ বলি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে দেখেন আপনার কাছে ইস্যুসগুলো খুব কঠিন মনে হতে পারে, বাট কঠিন তরল গ্যাসীয় দাদা ফিজিক্সে পড়ানো হয়, ইংরেজিতে কোনো কিছু কঠিন নাই। আপনাকে যদি টার্মটা ভালোভাবে পড়ানো হয় এইটা আপনার কাছে কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। এবার 9 নাম্বার যে প্রশ্নটা, ইটস ইয়ার টার্ন, এটা আপনাদের পালা, ট্রাই করেন এটা কি হতে পারে। আমরা এখানে বাক্য দেখতে পাচ্ছি, আ লেডি মেরা আ ভিলেজ লেডি মেরা সিরি ম্যান ইন আ ভিলেজ ফেয়ার অফ আ রিমোট ভিলেজ। পুরো বাক্যটার বাংলা আমি বলে দিচ্ছি। একজন গ্রাম্য মহিলা এক দূরবর্তী গ্রামের এক গ্রাম্য মেলায় একজন শহরের লোকের সঙ্গে দেখা করেছিল। 3টা ভিলেজ দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। এই 3টা ভিলেজ কোন পার্টস অফ স্পিচ? এ হলো একটা আর্টিকেল, লেডি হলো একটা নাউন, তাহলে ডেফিনেটলি ফার্স্ট ভিলেজ অ্যাডজেক্টিভ। আবার দেখেন এ একটা আর্টিকেল মানে কিন্তু ডিটারমিনার, হ্যাঁ, এখানে এটা ডিটারমিনার ছিল। ফেয়ার এটা একটা নাউন, তাহলে সেকেন্ড ভিলেজ এটাও অ্যাডজেক্টিভ। সো উই হ্যাভ গট 2 অ্যাডজেক্টিভস। এবার লাস্ট এক্সাম্পলে যদি চলে আসেন, আ আর এই, এটা একটা হচ্ছে ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে লাস্ট একটা নাউন হয়, মাঝেরটা অ্যাডজেক্টিভ হয়। সো লাস্ট ভিলেজ হচ্ছে গিয়ে নাউন। তাহলে আমাদের এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে থাকবে অ্যাডজেক্টিভ নাউন। তাহলে ডি হচ্ছে গিয়ে আমাদের পারফেক্ট আনসার। রুল নাম্বার 3, মানে ডিটারমিনার এবং নাউন পড়তে গিয়ে আমরা ডিটারমিনার রিলেটেড যে প্রবলেমগুলো ফেস করতে পারি সেগুলোই আমি আপনাদেরকে প্রথমে শো করে নিচ্ছি, হ্যাঁ, প্রথমে দেখাই দিচ্ছে, যাতে করে আপনার এই বিষয়ে আর কখনোই প্রবলেম না হয় ইনশাল্লাহ। থার্ড যে রুলটা সেটা হচ্ছে গিয়ে যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন, খেয়াল করেন, সামনে ডিটারমিনার পেছনে প্রেপোজিশন, মাঝখানে যদি কেউ থাকে এইটা কনফার্ম নাউন। ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যা থাকবে সেটা কনফার্ম নাউন। তার মানে দেখেন আমরা কিন্তু ডিটারমিনার চিনতেছি, নাউন চিনতেছি, অ্যাডজেক্টিভও চিনতে পারতেছি। তাহলে আসেন আমরা এক্সাম্পল দেখে নেই। যেমন এই যে সেন্টেন্সটা, এটা চাকরির পরীক্ষা, এটা ভার্সিটি অ্যাডমিশনে আসছে, এটা জব এক্সামে কয়েকবার আসছে, হ্যাঁ, অনেকবার আসছে এই প্রশ্নটা। খুব সহজ একটা প্রশ্ন। সেন্টেন্সটা দেওয়া ছিল, দিস ইজ দ্য গৌ
দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। বাংলা হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর রীতি। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করে যে ভাই এই যে গো দেখতে পাচ্ছেন এটা কি, তো অনেকে খুশির ঠেলায় এটারে ভার্ব বলে ফেলবে, অবশ্য অপশনে ভার্ব নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দা হলো একটা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন। সো ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যেটা থাকে সে কনফার্ম নাউন, কনফার্ম নাউন। দেখছেন, জাস্ট ডিটারমিনার জানলে আপনি কতগুলো পার্টস অফ স্পিচকে পুরো সাইজ করে দিতে পারবেন। এবার যদি আমরা চলে আসি, দেখেন এবার খুব চমৎকার একটা সেন্টেন্স দেয়া আছে, আই এম ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট, আই অ্যাম ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট। এই বাক্যটার বাংলা হলো আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। আপনাকে এখন যদি কেউ প্রশ্ন করে নো কি জিনিস, এখন আপনি যদি বলেন নো মানে জানা, আমি জানি না, তাহলে বিপদ। তো দেখেন আমরা কিন্তু জানি যে দা হলো একটা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মধ্যবর্তী ওয়ার্ড মানেই নাউন। তার মানে দেখছেন তো এই এক জিনিসে আমরা কত কিছু রুল শিখে ফেলতেছি। এইবার আসেন রুল নাম্বার 4, এটা একটু মাথায় রাখবো, এটা অবশ্য আউটসাইড রুল, ডিটারমিনারের বাইরে, তারপর আমরা একটু বলে নেই আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার যদি কখনো দুই প্রেপোজিশনের মাঝখানে কাউকে পান তাহলে বুঝে ফেলবেন এটা একটা নাউন। দুই প্রেপোজিশনের মাঝখানে কেউ থাকলে সেটা একটা নাউন। যেমন দেখেন আমরা যখন লিখলাম হি অবটেইনড আ জিপিএ অফ, এটা জিপিএ অফ 5 বলতে হবে, হি অবটেইনড আ জিপিএ অফ 5, সে জিপিএ 5 পেয়েছিল বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে মাধ্যমে বা দ্বারা। পারসেভারেন্স, এই পারসেভারেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়ে অধ্যবসায়। তাহলে খেয়াল করেন তো, বাই কি প্রেপোজিশন, অফ কি প্রেপোজিশন, তাহলে ডিন্ট কি, এই হয়ে গেছে। আনডাউটেডলি এটা একটা নাউন, কজ উই নো দ্যাট single word in the middle of two prepositions will be a noun. দুই প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা নাউন। এইবার দেখেন আপনি যদি বলেন she sat in front of me, সে আমার সামনে বসলো, সে আমার সামনে বসলো। আচ্ছা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, তিনি আমার সামনে আছেন। এই সামনের কিন্তু দুটো ইংরেজি আছে, একটা হলো বিফোর আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। এটা এবার আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাই, ছবি এঁকে দেখাচ্ছি। আমি আসলে অনেক সুন্দর ছবি আঁকি, আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, একটু দেখে নেন। ধরে নেন দুটো চেয়ার আঁকলাম আমরা, এইটা হলো একটা চেয়ার আর এইটা হলো একটা চেয়ার। এই দুটো চেয়ারে দুজন মানুষ বসে আছে, দেখেন তো তারা মুখোমুখি নাকি মুখ আর পিঠ। এই দুটো চেয়ার ধরে নেন, একটা চেয়ারে আছে ইমরান ভাই, আর একটা চেয়ারে আছে ধরে নেন আমরা একটা নাম লিখলাম আর কি মিম। আমরা সাধারণত ফাস্ট ফুডের দোকানে গেলে অথবা কোনো ক্যাফেতে গেলে অথবা রেস্টুরেন্টে গেলে আমরা সাধারণত যখন বসি কিভাবে বসি, আমার সামনে একজন বসে আমি তার সামনে বসি। তার মানে দেখেন এই যে আপনি যখন আমার ভিডিও দেখতেছেন, এটা যদি অনলাইন প্ল্যাটফর্ম না হয়ে অফলাইন প্ল্যাটফর্ম হতো, আপনি ঠিক আমার সামনে আমি আপনার সামনে, দুজন দুজনের সামনে। যখন আমরা একজন আরেকজনের সামনে মুখোমুখিভাবে সামনাসামনি থাকি তখন আপনাকে লিখতে হবে বিফোর। এই যে ইমরান এবং মিম যখন এরা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাবে, চটপটির দোকানে গিয়ে চটপটি খাবে, অথবা রেস্টুরেন্টে গিয়ে দুজন দুজনের সাথে এই যে সামনাসামনি বসে গল্প করবে খাবে, এরকম ক্ষেত্রে দেখেন মুখোমুখিভাবে থাকলে বিফোর হয়। কিন্তু ধরে নেন আপনি আমার সামনে আছেন, আমি এবার বোর্ডের দিকে ঘুরে গেছি, তার মানে দেখেন এখানে একজনের মুখ আরেকজনের মুখ, দুজনের মুখ মুখোমুখি ছিল। কিন্তু যদি এরকম হয় যে ইমরান ভাই ধরে নেন মিমরে ফুচকা খাওয়ানোর পর চিন্তা করলো যে চলো তোমার একটু আগায় দিয়ে আসি, হ্যাঁ তোমার বাসা পর্যন্ত আগায় দিয়ে আসি, তোমার বাসায় ঢুকবো না, বাইরে থেকে চলে আসবো। হ্যাঁ, সো সে কি করলো, মিমরে নিয়ে লোকাল বাসে উঠলো বা কোনো একটা বাসে উঠছে। এখন বাসে কিন্তু তারা এরকম সামনাসামনি সিট পেলো না, এখন সামনে পিছনে একটা সিট পেয়েছে সে। এখন আমাদের ইমরান ভাই করলো কি, মিমাপুরের সামনে বসা দিছে, যে এই যে ইমরান পেছনে বসছে। তাহলে খেয়াল করেন তো, এই বাক্যে ইমরানের সামনে মিম ছিল, মিমের সামনে ইমরান ছিল। এই বাক্যে ইমরানের সামনে মানে এই সিচুয়েশনে ইমরানের সামনে মিম, কিন্তু আপনি কি বলবেন মিমের সামনে ইমরান? নো। তাহলে একজনের সামনে কিন্তু আরেকজনের যখন পেছনে বোঝায়, এইরকম সামনে বোঝাতে গেলে আপনাকে ইন ফ্রন্ট অফ লিখতে হয়। যে দেখেন আমি আপনাদের সামনে আছি, আপনারা আমার সামনে আছেন, মুখোমুখি ভাবে সামনে থাকলে আমি বলবো আম বিফোর ইউ, আমি আপনাদের সামনে আছি। কিন্তু আপনারা আমারে খেয়াল করতেছেন আমি বোর্ডের দিকে ঘুরে রয়েছি, তাহলে আই এম ইন ফ্রন্ট অফ ইউ। অথবা এমনও হইতে পারে যে একজনের মুখ কিন্তু আরেকজনের যে কি এটা আপনি বুঝতেছেন না, আরেকজনের ঠ্যাং নাকি মুখ নাকি বুক বুঝতেছেন না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা এটা কি জীবনেও সম্ভব? একজনের মুখ বুঝলাম, আরেকজনের বুক নাকি পিঠ নাকি ঠ্যাং নাকি মুখ বুঝতেছি না, কেমনে বুঝবো?
এইটা বোঝা খুব কঠিন না? দেখেন এমন হইতে পারে, ধরে নেন আমি বললাম যে আমার সামনে বিশাল এক বটের গাছ আছে, আলপনার সামনের দিক হচ্ছে আলপনার মুখ, কিন্তু বট গাছের সামনের দিক কোনটা? এই যে দেখেন, বট গাছের যেদিক থেকেই আপনি তাকান, আপনি কি বুঝবেন কোনটা মুখ, কোনটা বুক, কোনটা ঠ্যাং, কোনটা মাথা, কোনটা ছাতা, কোনটা হাত? বোঝা সম্ভব না। তার মানে একটার মুখ বুঝছেন কিন্তু আরেকটার মুখ নাকি ঠ্যাং, এরকম যখন সিচুয়েশনে পড়বেন তখনও হবে ইন ফ্রন্ট অফ। যা নাউন এবং ডিটারমিনারের ক্লাসে আমরা একটা প্রেপোজিশন এবং একটা প্রেপোজিশনাল ফ্রেজ শিখে ফেলেছি। হ্যাঁ, এরকম চমৎকার চমৎকার আইডিয়া পাবেন ইনশাআল্লাহ। তাহলে দ্যাটস অল অ্যাবাউট ডিটারমিনার্স। নাও উই উইল জাম্প টু নাউন। জনি ভাই বলতেছে যদি বলা হয় স্কুলের সামনে একটা গাছ আছে, অবশ্যই স্কুলের সামনে একটা গাছ, এটা তো খুব সহজ জিনিস। স্কুলের সামনের দিক তো আপনার বোঝা খুব কঠিন না। স্কুলের যেটা দরজা, সদর দরজা, এটা হইতেছে সামনের দিক, সদর দরজা মানে সামনের দিক। কিন্তু স্কুলের সামনে আপনি বট গাছ আছে বলতেছেন, স্কুলের সামনেটা মনে করেন আপনার পাকুর গাছ আছে বলতেছেন, স্কুলের সামনেটা কি বলা যায় ডাবের গাছ আছে, গাবের গাছ আছে বলতেছেন, গাছের মুখ কোনটা দাদা বোঝা সম্ভব না। স্কুলের মুখ তো আপনি বুঝে ফেলাইছেন, মূল দরজা। তার মানে এই যে স্কুলের সামনে বলছেন, একটার সামনে বুঝছেন আর একটার সামনে না পেছনে বোঝা যাচ্ছে না, তাহলে কি হবে? খেলা হবে। নাও উই উইল টক অ্যাবাউট নাউন। আমাদের এখনকার আলোচ্য বিষয়টা হচ্ছে নাউন। আমরা এখন নাউন নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। যখন কাউকে কোনো প্রশ্ন করা হয় বাবা নাউন কাকে বলে, তখন আমাদের বাবাদেরকে যখন প্রশ্ন করি বাবা নাউন কাকে বলে, তখন আমাদের বাবারা বা বেবিরা উত্তর দেয়। কি উত্তর দেয়? কোনো কিছুর নামকে নাউন বলে। জি, কোনো কিছুর নামকে নাউন বলে। কিন্তু সবসময় কি নাম হলে নাউন হয়? হয় না। নাম না হলে যেমন নাউন হয় আমরা একটু আগে দেখে আসছি, একইভাবে নাম হওয়ার পরেও সেটা নাউন নাও হইতে পারে। আমরা এটাকে সিম্পলি বলতে পারি, যেমন ধরেন আমি লিখলাম যে ঢাকা, ঢাকা শব্দটা কিন্তু এটা একটা নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, আমি আপনাদের সাথে আছি, এটাকে নাউন মেনে নিলাম। যখন আমি বললাম সিটি, এটাও একটা নাউন, কিন্তু গিট্টুটা লাগবে কখন জানেন? যদি ঢাকা সিটি দুটোকে একসাথে লিখে আমরা আলাদা আলাদাভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাই, আপনাকে যদি ঢাকা সিটি এই শব্দগুচ্ছ থেকে, এই ফ্রেজ থেকে যদি বলা হয় যে ভাই এবার ঢাকা কি, দেখেন দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা অ্যাজেক্টিভের কাজ করে। তাই আপনি যখন ঢাকা সিটি বলতেছেন, এই সিটির নাম কি? ঢাকা, ঢাকার শহর, শহরের নাম বুঝা ফেলাইছি। সো এখানে ঢাকা একটা নাম, শহরের নাম, কিন্তু ঢাকা একটা নাউন না। তাই যারা শুধু নাম হলেই নাউন বলে আসছেন তাদের জন্য 2 মিনিটের নীরবতা। নাম হলেই নাউন হয় এ কথা সত্য নয়। এটা সব সময় পারফেক্ট না যে নাম হলেই সেটা নাউন হবে। নাম হলে সেটা নাউন নাও হতে পারে। যদি একটা নাউনে 2, 3, 4, 5, 6টা অংশ থাকে, সেক্ষেত্রে লাস্ট পার্ট নাম বা নাউন, আগের অংশগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে। এই অ্যাজেক্টিভগুলো আসলে ছিল নাউন, হয়ে গেছে অ্যাজেক্টিভ, তাই এদেরকে বলা হয় নমিনাল অ্যাজেক্টিভ। কেউ কেউ বলে এদেরকে নাউন অ্যাজেক্টিভ। ইন্টারমিডিয়েটের আপনারা প্রি মডিফায়ারে নাউন অ্যাজেক্টিভ দেখতে পান। এটাকে আবার আমাদের জব লাইনে যারা পড়ায় তারা অনেকে বলে নাউন ফাংশনিং। হোয়াটএভার ইউ স্পিক ইট, হোয়াটএভার ইউ সে ইট, হোয়াটএভার ইউ টেল ইট, দ্য থিং ইজ সিমিলার, দ্য ইস্যু ইজ সিমিলার। আপনারা এটা নাউন অ্যাজেক্টিভ বলেন, নমিনাল অ্যাজেক্টিভ বলেন, অর নাউন ফাংশনিং এজ অ্যাজেক্টিভ বলেন, জিনিস কিন্তু একটাই। ঢাকা সিটি দুটোকে যদি একসাথে বলতে চান তাহলে এটা হবে কম্পাউন্ড নাউন। যেমন আমারে আল্লাহর রহমতে আমার আব্বা বিশাল এক নাম দিয়েছেন। এই যে দেখেন আমার নামের মধ্যে কয়টা পার্ট পাচ্ছেন আপনি? 4টা পার্ট। যদি একসঙ্গে বলেন তাহলে এটা একটা কম্পাউন্ড নাউন, ভেঙে ভেঙে বলেন তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ লাস্ট পার্ট নাউন। তার মানে লাস্ট নেম হচ্ছে নাউন। ঢাকার আগে কোনো আর্টিকেল বসবে না। প্রপার নাউনের পূর্বে নর্মালি আর্টিকেল বসে না। অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন হলে সেক্ষেত্রে বসতে পারে। আচ্ছা, এখানে আমরা নাউনের সংজ্ঞা লিখে রেখেছি অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি অ্যান্ড অ্যাকর্ডিং টু অক্সফোর্ড অনলাইন ডিকশনারি। সংজ্ঞাগুলো দেখে নিন, এটা হামরি তেমন কোনো সংজ্ঞা না। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, আমরা পড়ে এসেছি কোনো কিছুর নামকে নাউন বলে, অথবা পড়ে আসছি আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আমরা পড়ে আসছি আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ভাইয়া নাউন অ্যাজেক্টিভ এবং অ্যাপোজিটিভের মধ্যে পার্থক্য আছে? জি ভাই, নাউন অ্যাজেক্টিভ এবং অ্যাপোজিটিভের মধ্যে চরম পার্থক্য আছে। জনি ভাই মাথায় রেখেন, আমি শেষের দিকে আপনাদেরকে এটা দেখা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা নাউন কাকে বলে দেখলাম। এখন আমরা একটা টাইপস অফ নাউনগুলোকে দেখে নিই। এখানে মারাত্মক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। আপনারা প্রথমে ট্রেলার দেখতেছেন। আচ্ছা, এইটা হচ্ছে নর্মাল, এরা একটু পরে দেখবেন অ্যাবনর্মাল আচরণ করবে। সাধারণত যেই নাউনগুলোকে ধরা, ছোঁয়া, দেখা বা গণনা করা যায় না, শুধু অনুভব করা যায়, তাহলে মাথায় রাখেন যে নাউনটারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, শুধু অনুভব করা যাবে, এই রকম নাউনগুলোকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত কাজ বা কর্মকাণ্ডের নাম বোঝায়। খেয়াল করেন, যেমন এই মুহূর্তে আমি যেই কাজটা করছি এটা হচ্ছে টিচিং। চোরের কাজ হচ্ছে চুরি করা। হ্যাঁ, আর এই কাজটার নাম হচ্ছে চুরি বা চৌর্যবৃত্তি।
এই থিফ মানে চোর, কিন্তু এটা নাউন হচ্ছে থেফট মানে চৌর্যবৃত্তি, এটাও একটা কাজের নাম। এছাড়া আপনি যদি কোনো পঠিত বিষয় বা সাবজেক্টের নাম বলেন, এই জায়গাটাতে অনেক কম্পিটিটিভ এক্সামে অনেক ভাই বোন চরম পর্যায়ের গুলায় ফেলছেন। কি গুলায় ফেলে? অনেকে সাবজেক্টের নামটাকে প্রপার নাউন বলে। না দাদা, সাবজেক্টের নাম রে আপনি প্রপার নাউন বলতে পারবেন না, আপনাকে অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। যেমন ফিজিক্স, বায়োলজি, অ্যাকাউন্টিং, যেটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে, এইটা বাবা কনফার্ম অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আবারও বলে নিচ্ছি, এই যে তথ্যগুলো দিচ্ছি, এই জায়গাগুলো থেকে সাধারণত চাকরির পরীক্ষা বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, ব্যাংক জব বলেন, এই জায়গাগুলো থেকে নর্মালি প্রশ্ন আসে না। এই নর্মাল জিনিসটাই যখন একটু অ্যাব নর্মাল আচার আচরণ করবে, তখন দেখবেন সেখান থেকে প্রশ্ন আসবে। কেমিস্ট্রি ইজ এ অর অ্যান ড্যাশ নাউন। সো আপনি কেমিস্ট্রিটাকে কি বলবেন? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেফিনেটলি কেমিস্ট্রি হচ্ছে একটা পঠিত বিষয়ের নাম, মানে আপনাকে অবশ্যই এটাকে কি বলতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকে ভাবতে পারে নির্দিষ্ট একটা সাবজেক্টের নাম। নো, নির্দিষ্ট সাবজেক্টের নাম হিসেবে আপনি প্রপার নাউন বলতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার স্যার এটা তো নির্দিষ্ট নাউন, কেমিস্ট্রি, কেমিস্ট্রিকে কি ধরা ছোঁয়া দেখা গুণা যায়? রসায়ন বিজ্ঞান ধরা যাবে না। হ্যাঁ, আপনি হাজারি বা সিংহনাগের লেখা একটা বই ধরতে পারবেন, আপনি কেমিস্ট্রিকে কি ধরতে পারবেন? পারবেন না। কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে স্টাডির বিষয়, সো এটাকে প্রপার নাউন বলা যাবে না। এইবার চলে আসি আমরা, দেখেন প্রপার নাউন, এটা খুব সহজ জিনিস। হ্যাঁ, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, ব্র্যান্ডের নাম অথবা স্থান ইত্যাদির নাম বোঝায়, সেই নাউনটাই হচ্ছে আমাদের জন্য প্রপার নাউন। যেমন আব্দুল্লাহ, রূপা, রাকিব, মিম, বাংলাদেশ, ঢাকা, রোলেক্স। এই যে আপনাদের ডিগবাজি দেওয়া একজন নায়ক আছে, হ্যাঁ, মাঝে মাঝে উনি ব্র্যান্ডের নাম বলে, কিন্তু এই যে হাতে ঘড়িটা দেখতেছেন এটা রোলেক্স ঘড়ি। হ্যাঁ, আচ্ছা, এই এরকম আর কি ব্র্যান্ডের নাম, স্থানের নাম, এই নামগুলোকে আপনি কি বলবেন? ডেফিনেটলি প্রপার নাউন বলবেন। এখানে অতীব গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, প্রপার নাউনের যে প্রথম লেটারটা এই প্রপার নাউনটা সেন্টেন্সের শুরুতে থাকুক, শেষে থাকুক আর মাঝে থাকুক, যেইখানেই থাকুক, প্রপার নাউনের ফার্স্ট লেটারটা বড় হাতের হবে। এখন বড় হাত মানে তো আর হাত মাইপে যেটা বড় সেটা দিয়ে লিখবেন না। বড় হাত আমরা বুঝি, এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারকে বর্তমানে বলা হয় আপার কেস। তো আমি একবার আপার কেস বলতেছিলাম, এক ছেলে বলে স্যার দুনিয়াটাই খালি আপাগো দিকে যায়। হ্যাঁ, কেন আপনারা আপার কেস লিখছেন? তাহলে দুলাভাইয়ের কেস কি লেখা যাইতো না? না বাবা, এটা শুধু দুলাভাইয়ের কেস না, আপাদের কেস হয় আপার কেস। আপার কেস মানে বড় হাতের, দুলাভাইয়ের কেস মানে ছোট হাতের না। ছোট হাতের ইংরেজি হচ্ছে লোয়ার কেস। ওকে, তো এইখানে ছেলেরা কষ্ট পাবে যে আপাদের হইলো ছেলেদের হলো না, কিন্তু ভাই মেয়েরাও তো মাঝে মাঝে কষ্ট পায়। এই যে আমরা প্রচন্ড গরমে পোলার আইসক্রিম খাই, এখন যদি মেয়েরা বলে যে ভাই এটা তো পোলার আইসক্রিম, আমরা খামু না, এটা মাইয়ার আইসক্রিম না, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আইসক্রিম যেমন পোলার হয় মাইয়ার হয় না, এরকম দেখবেন আপার কেস হয় দুলাভাইয়ের কেস হয় না। যাক, এটা একটা জোক ছিল আর কি। এই যে দেখেন আপার কেসে আপনি লিখবেন, এই নামগুলো বাক্যের প্রথমে লেখেন, শেষে লেখেন, যেখানেই লেখেন আপনারা অবশ্যই বড় হাতের লিখতে হবে। ওকে, এগুলো হচ্ছে প্রপার নাউন। একটু পরে দেখবো প্রপার নাউন আর নিজে প্রপার নাউন থাকবে না, সেটা আমরা পড়ে যাচ্ছি। কমন নাউন নিয়ে অনেক মানুষের মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে, তারা কমন নাউন কমনলি বোঝে না। যে নাউন দ্বারা এক জাতীয় সবাইকে বোঝায়, অথবা পুরো জাতি থেকে মাত্র একটারে বোঝায়, অথবা একের অধিককে বোঝায়। খেয়াল করেন, যে নাউন দ্বারা এক জাতীয় সবাইরে বোঝাতে পারে, পুরো জাতি থেকে যে কোনো একজনরে বোঝাতে পারে, অথবা পুরো জাতি থেকে একের অধিক, 2, 3, 4, 5, 6 যত খুশি তত হইতে পারে, তবে নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম না বোঝায়, তাহলে বুঝবেন এটা একটা কমন নাউন। যেমন দেখেন, স্টুডেন্ট, স্টুডেন্টস, বয়, বয়েজ, গার্ল, গার্লস, পেন, অ্যানিমালস, টাইগার্স। এখানে অতি গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, সাধারণত একমাত্র কমন নাউনেরই প্লুরাল হয়। মাথায় রাখবেন, যেই নাউনের প্লুরাল হয় না সেই নাউন কমন নাউন হবে না। তাহলে কমন নাউন হতে গেলে তাকে অবশ্যই প্লুরাল হইতে হবে। There are 7 রূপাস ইন মাই ফ্রেন্ড লিস্ট। ধরে নেন আমি বললাম যে ভাই আমার ফ্রেন্ড লিস্ট অনেক লম্বা, আমার ফ্রেন্ড লিস্টে 4948 জন মানুষ আছে, আমার এই ফ্রেন্ড লিস্টে রূপা আছে 7 জন। তো দেখেন, আমি যখন বলছি there are 7 রূপাস ইন মাই ফ্রেন্ড লিস্ট, আমার ফ্রেন্ড লিস্টে 7 জন রূপা আছে। তাহলে খেয়াল করেন তো, এই যে রূপা, কয়টা রূপা? 7টা রূপা। রূপার সাথে কি এস যুক্ত হয়েছে? হয়েছে। এস যুক্ত হওয়ার কারণে রূপা কি প্লুরাল হয়েছে? জি হয়েছে। আমরা জানি দুনিয়ার একমাত্র একটা নাউন আছে যেটা প্লুরাল হয়, সেটা কোনটা? কমন নাউন। তাই রূপা যদিও নির্দিষ্ট একটা মেয়ের নাম, কিন্তু এস যোগ করে প্লুরাল যেহেতু বানাইছি, এর প্রপার নাউন বললে আমরা
বিপদে পড়ে যাব। এবার আমরা চলে আসি ম্যাটেরিয়াল নাউনের কাছে। সাধারণত যে নাউনগুলোকে ধরা, ছোঁয়া বা দেখা যায় কিন্তু গণনা করা যায় না বা গণনা করা হয় না, বরং পরিমাপ করা হয়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। একটা তথ্য মাথায় রাখেন, সব ম্যাটেরিয়াল নাউনকে আবার দেখা যায় না কিন্তু। সুগার মানে হচ্ছে চিনি। এখন বলেন তো, এই যে চিনি বা চিনির যে দানাগুলো, এটাকে আপনি গুনতে পারবেন না। আপনি যদি ওর চিনির দোকানে গিয়ে বলেন যে দাদা আমারে 3,92,993 পিস চিনি দেন, দেখবেন ইমরান খান আর জীবনেও চিনির বিজনেস করবে না। ও ছাইরা দিয়া বলবে ছাইরা দেমা কাইন্দাবাসি, আর জীবনেও চিনির বিজনেস করবো না, কারণ চিনি তো গুণা সম্ভব না। এটা দেখেন গুণা যাবে। এখন আপনি বলতে পারেন চিনি কি গুণা যায়? যে গুণা যায়, কিন্তু আমরা তো গুনি না। এখন দেখেন, আমরা জানি প্রত্যেকটা পদার্থ গঠিত হয় কি দিয়ে? অণু দিয়ে। অণু গঠিত হচ্ছে কি দিয়ে? পরমাণু দিয়ে। পরমাণু গঠিত হচ্ছে কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা যদি গণনা করা যায়, বের করা যায়, তাইলে বাবা চিনি তো এটা কোনো ব্যাপারই না। কিন্তু গুণাটা কি আসলেই আদৌ যুক্তিতে আসে? আসে না। সো দেখেন, যে জিনিসটাকে আমরা বলছি গণনা করা যায় না অথবা গণনা করা হয় না, সেটাও হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল নাউন। যেমন চিনি, বালি, উড মানে কাঠ, তবে এস যদি যুক্ত করে দেন তখন হয়ে যাবে বন, বন। সিলভার, গোল্ড, গোল্ড হচ্ছে সোনা। এখন আপনি কি সোনার দোকানে গিয়ে বলবেন এ দাদা আমারে 2টা সোনা দেন দেখি, দাদা আমার একটা সোনা দরকার, আমার 5টা সোনা দরকার? আপনি জীবনে এইভাবে সোনা চাবেন না, বরং আপনি বলবেন আমার 1 ভরি সোনা দরকার। এখন অনেকে বলতে পারেন ভাই সাউন্ড এটা কি ম্যাটেরিয়াল নাউন? জি, সাউন্ড একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, মাথায় রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, সেগুলোকে অনুভব করা যায়। আবার ম্যাটেরিয়াল নাউন যেটা, এইটার সাথে অ্যাবস্ট্রাক্ট অনেক সময় গিট্টু লাগতে পারে। আপনি মাথায় রাখবেন সাধারণত ম্যাটেরিয়াল নাউনগুলোকে পঞ্চ ইন্দ্রিয়ের, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, এটার যে কোনো একটা অথবা একাধিক দ্বারা যদি শনাক্ত করতে পারেন, যেমন অনেস্টি, আপনি চোখ, কান, নাক, মুখ বা জিভা, হাত, এগুলো দিয়ে অনেস্টিকে আপনি শনাক্ত করতে পারবেন? সততারে পারবেন না। কিন্তু দেখেন তো সাউন্ড, এইটারে আপনি, সাউন্ডটাকে আপনি কানে শোনেন কিনা? শুনতে পান, ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। তার মানে অনেকে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ভাবে। আমি নিজেও এক সময় যখন পিচ্ছি ছিলাম, বুঝতাম কম, তখন আমি এই সাউন্ডটারে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়িয়েছি। তাহলে এখন আমি বুঝি, আপনিও বুঝতেছেন, যেটাকে ইন্দ্রিয় দিয়ে, এই যে চোখ, কান, নাক, জিহ্বা বা মুখ এবং হাত দিয়ে যেটাকে আপনার সাধারণত শনাক্ত করা যাচ্ছে, এটা কিন্তু আর যাই হোক অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। তাহলে দেখেন, ভয়েস মানে হলো কণ্ঠস্বর। আচ্ছা, আমি যে কথা বলতেছি, আমার এই কণ্ঠস্বর আপনার কান দিয়ে আপনি শনাক্ত করতে পারছেন কিনা? এবং এই যে দেখেন, আমরা জানি যে ভয়েস বা কণ্ঠস্বর বা এই যে সাউন্ড, ভয়েস থেকে তো সাউন্ড হয়, এটারে কিন্তু পরিমাপ করা যায়। কত ডেসিবল? 80 ডেসিবল, নাকি আরো বেশি, নাকি আরো কম? ওকে, তার মানে এটাকে যেহেতু আপনি পরিমাপ করতে পারছেন, অবশ্যই 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 এটা ম্যাটেরিয়াল নাউন। এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি জিনিস? এটা খুব চমৎকার জিনিস। কালেকটিভ নাউন মূলত এক জাতীয় অনেকগুলো নাউনের কালেকশন বোঝায়, সমষ্টি বোঝায়। তাহলে যে নাউন দ্বারা এক জাতীয় একাধিক নাউনের সমষ্টি বোঝায়, সেগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন যেমন প্লেয়ারদের সমষ্টি নিয়ে হচ্ছে টিম, স্টুডেন্টদের সমষ্টি নিয়ে হচ্ছে ক্লাস, বিচারকদের সমষ্টি নিয়ে হচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী, গুন্ডাদের, পান্ডাদের, ডাকাতদের সমষ্টি নিয়ে হচ্ছে গ্যাং, গায়ক দলের সমষ্টি নিয়ে হচ্ছে ব্যান্ড, বাদক দল এদের সমষ্টি নিয়ে হচ্ছে অর্কেস্ট্রা। হ্যাঁ, ক্লাসটা 2বার রিপিট হয়ে গেছে। অনেকগুলো মেম্বার নিয়ে হয় কমেডি। এরপরে দেখেন, অনেকগুলো মেম্বার নিয়ে আমরা একটা বোর্ড করতে পারি, এরকম আর কি। এগুলো কালেকটিভ নাউন বলা হয়। কেমন? আচ্ছা, কালেকটিভ নাউন পারবেন। আমরা এরপরে এবার একটু দেখি তো, দ্য ওয়ার্ড ক্রাউড। এই যে ক্রাউড শব্দটা, এই নাউনটা কি নাউন আমরা একটু বলার চেষ্টা করি, দেখি আমরা এটা পারি কিনা। ওকে, দেখেন দ্য ওয়ার্ড ক্রাউড, এই ক্রাউড মানে হচ্ছে গিয়ে মানুষের বা জনগণের ভিড়। এই যে ভিড় বা একসাথে অনেকগুলো মানুষের দল বোঝাচ্ছে। সো একসাথে যখন অনেকগুলো মানুষের দল বোঝাচ্ছে এবং তারা কালেকটিভলি একসাথে রয়েছে, সো আমরা এটাকে বলবো কালেকটিভ নাউন। আমরা এখানে বলেছিলাম যে সাধারণত আমরা নাউনগুলোকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করি, তবে 2 ভাগ করার পরে এগুলোরে কিন্তু আমরা আবার 4টা ভাগ করছি। তার মানে কংক্রিটারে বাদ দেন, আপনি টোটাল নাউন পাচ্ছেন 5 প্রকার। দেখেন, হ্যাঁ বাবা, আমি ফানি এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটারে নেগেটিভলি নিয়েন না প্লিজ। হ্যাঁ, আমি একটা ফানি এক্সাম্পল দিচ্ছি, আপনাদের বুঝতে মারাত্মক সুবিধা হবে। আমি যখন স্কুলে পড়ি, তো আমাদের স্কুলে বন্ধু বান্ধব আমরা পাইছিলাম মাশাআল্লাহ এক একটা বুলেট, বুঝছেন?
পড়ালেখায় যাই হোক, দুষ্টামিতে আমাদের বুলেট বন্ধু বান্ধব ছিল। তো আমাদের এক বন্ধু আর কি, আমরা একটু মজায় মজায় বলতেছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমাদের কিছু দুষ্টু বন্ধু বান্ধব ছিল বুঝছেন। তখন কিন্তু এই যে এখন যেমন অনেক রকমের ফোন আছে, তখন ফোন চলতো মানে সবচেয়ে বেশি নোকিয়া। নোকিয়া ফোনের নাম শুনছেন। তো দুষ্টামি করে আমাদের বন্ধু বান্ধবরা বলতো যে মামা ফোনের রাজা নোকিয়া আর প্রেমের মজা পরকিয়া। আস্তাগফিরুল্লাহ, এই কাজ আবার করেন না, গুনাহ হবে। তো আমাদের বন্ধু বান্ধবরা দুষ্টামি করে বলতো ফোনের রাজা নোকিয়া, প্রেমের মজা পরকিয়া। তো আপনি আমরা কেউই পরকিয়া বিশ্বাসী না। নোকিয়া চালাইতে পারেন, পরকিয়ায় বিশ্বাসী না। তবে এই যে 5টা নাউন রে পাইছেন, এই খাটাসগুলা মাঝে মাঝে দেখবেন ফোন চালাবে নোকিয়া এবং প্রেম করবে পরকিয়া। পরকিয়া আমরা কেন বলতেছি, কারণ এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, চরিত্র যখন ভালো থাকে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকে, কিন্তু মাঝে মাঝে সুখে থাকতে ভূতে কিলায়, তখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলে আমার আর ভাল লাগে না, কেমন কেমন জানি লাগে, তা আমি একটু কমন নাউন হয়ে দেখি। এর দেখা দেখি প্রপার চিন্তা করে, কিরে তুই পারিস, আল্লাহ কি আমারে ক্ষমতা দেয় নাই, আমিও কমন হব। এদের এই কাজকর্ম দেখে আপনার কাছে মনে হবে যে কমন নাউন হওয়া মনে হয় বেহেশতের টিকিট পাওয়া। তাদের এই কমন নাউন হওয়া দেখে আমি আর কমন হব না, আমি কি হব, তাহলে আমি হব অ্যাবস্ট্রাক্ট। এই 5 রকমের নাউনের মধ্যে 4টা নাউনের মধ্যে there is a tendency to become or to work like a common noun। এই 4টা নাউন অলওয়েজ ট্রাই করে, অ্যাবস্ট্রাক্ট কমন হবে, প্রপার কমন হবে, কালেকটিভ নাউন কমন হবে, ম্যাটেরিয়াল নাউন কমন হবে। মজার ব্যাপার হচ্ছে এর আগে যা নাউন দেখছেন, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জায়গাগুলো থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অল্প। মূল যেই জায়গাটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে এই যে কালেকটিভ কেমনে কমন হয়। কালেকটিভ নাউন আরেক রকমের নাউন হয়, এর নাম আবার নাউন অফ মাল্টিটিউড বা নাউন অফ মাল্টিটিউড। তাহলে দেখেন সব নাউন কমন হয়, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট হয়। তবে কালেকটিভ নাউন এর একটু আলুর দোষ আছে, এ মাঝে মাঝে কি করে, কমন তো হয়, সুযোগ পেলে নাউন অফ মাল্টিটিউড হয়। তাহলে আপনি কয়টা নাউন পেয়েছেন, 3 রকমের নাউন বা 3টা নাউন পেয়েছেন। এবার এই 3টা নাউনের ফার্স্ট লেটারগুলোকে আমরা নিয়ে নেই এম, এই, ফি। তাহলে এই 3টা নাউনের আমরা ফার্স্ট লেটারগুলোকে যদি নিয়ে নেই, তাহলে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে ম্যাপ, এম এ ফি, ম্যাপ। এই যে ম্যাপ ফর, ম্যাপ স্ট্যান্ডস ফর ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড প্রপার নাউন। আপনাকে মারাত্মক একটা টেকনিক দেখাই দেই ইনশাল্লাহ, এরপরে আপনাকে কখনোই আর এই 3টা নাউনকে শনাক্ত করতে সমস্যা হবে না। আপনি যে জিনিসটা মাথায় রাখবেন, এই 3টা নাউনের সামনে জীবনে যদি কখনো ডিটারমিনার দেখতে পান, বইগুলো এই বিষয়টাকে এত চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করে না। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি ইনশাল্লাহ, আপনি এটার জন্য আপনার যথেষ্ট উপকার হবে ইনশাল্লাহ। দেখেন, আপনি যদি কখনো দেখেন ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউনের সামনে ডিটারমিনার চলে আসছে, আপনি শিওর হয়ে যাবেন সাথে সাথে এরা কমন নাউন হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা মারাত্মক ইস্যু দেখলাম। ইস্যুটা কি, যদি ম্যাপের সামনে ক্যাপ হিসেবে ডিটারমিনার পড়ায় দেন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউনের সামনে যদি যে কোনো একটা ডিটারমিনার আসে, ওর সাথে সাথে ম্যাটেরিয়াল নাউনও কমন নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হবে, প্রপার নাউনও কমন নাউন হয়ে যাবে। এই যে দেখেন, আমি লিখলাম মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ। আপনার ইউরোপিয়ানদের যেমন একজন শাকিরা আছে, আমাদের বাংলাদেশিদের একজন মমতাজ আছে। হ্যাঁ, তো আমি লিখলাম মমতাজ হলো বাংলাদেশের শাকিরা। এই যে দেখেন তো বাবা, মমতাজ এটা কিন্তু একটা নির্দিষ্ট গায়িকার নাম, শাকিরা এটাও কিন্তু একটা নির্দিষ্ট গায়িকার নাম। এই যে আমরা 2জন গায়িকার নাম এখানে লিখেছি, এবং আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম এম এ ফি, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এদের সামনে আপনি যদি ডিটারমিনার লিখে ফেলেন, এরা কিন্তু কমন নাউন হয়ে যায়। সো দেখেন, এই যে আমরা মমতাজ দেখতে পেলাম, বাংলাদেশের গায়িকার নির্দিষ্ট মহিলার নাম, এইটা একটা প্রপার নাউন। এবার দেখেন তো শাকিরা, এইটাও একটা নির্দিষ্ট মহিলার নাম, এটাও প্রপার নাউন। গিট্টুরা লাগাইছে কিটা জানেন, এই যে দা একটা কি ডিটারমিনার। তার মানে এই যে প্রপার নাউনের সামনে ডিটারমিনার বসায় শাকিরা আপুর কপাল খারাপ, সে কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। এই এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, সোনা একটা দামি ধাতু। তো আমরা জানি যে জিনিসটারে ধরা ছোঁয়া যায়, দেখা যায়, গোনা যায় না বা গোনা হয় না। বাবা দেখেন তো, আমরা কি দোকানে গিয়ে বলে মামা 3টে সোনা দেন দেখি, বলি না, পরিমাপ করি আমরা। ওকে, সো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড অফ হার নেকলেস ইজ পিওর। এবার বলছি আমরা তার নেকলেসের যেই সোনা বা স্বর্ণ, এইটা পিওর। একটু খেয়াল করেন তো, এই যে গোল্ড সোনা, এই সোনারে কিন্তু ধরা ছোঁয়া দেখা যায়
গোনা যায় না। এটাও ম্যাটেরিয়াল নাউন হওয়া উচিত ছিল, কিন্তু গিরিঙ্গিরা লাগাই দিছে কিটা, এই যে দা নামের একটা আর্টিকেল বা ডিটারমিনার। সো ওই যে দেখেন আমি বারবার লিখছি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, সামনে আমরা ডিটারমিনার পাইছি, তার মানে এই মামুর বেটার কপাল খারাপ, কমন হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি কমন নাউন। এই বাক্যটারই আমরা যদি এইভাবে বলতাম, হার অনেস্টি, তার সততা, ইজ বিয়ন্ড ডাউট, সন্দেহের বাইরে, বা তার সততা সন্দেহাতীত। এইবার দেখেন ভাই, আগের বাক্যের অনেস্টিরে যেমন ধরাছোঁয়া দেখা গুণা যায় না, অনুভব করা যায়, এটারও ধরাছোঁয়া দেখা গুণা যায় না, অনুভব করা যায়। But the difference is that this honesty has taken a determiner in front of it. এই অনেস্টিটা কিন্তু এর সামনের দিকে একটা ডিটারমিনার নিয়েছে। So because of having a determiner in front of honesty, this honesty will not be an abstract noun, rather it will be a common noun. আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। A mother is a divine gift. আচ্ছা, এই তিনটার সামনে যদি ডিটারমিনার বসে তাহলে এটা কমন হয়। বাকি থাকলো কি নাউন? তাহলে দেখেন এই তিনটা কিন্তু আমাদের হয়ে গেছে, ডান। ডান। এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছিলাম যে ডিটারমিনার প্লাস ম্যাপ থাকলে এরা কমন হয়। খেয়াল করেন কিন্তু কমন হয়, কিন্তু এই যে কমন এবং কালেকটিভ মাথায় রাখবেন, বাকি যেই তিনটা নাউন আপনি পেয়েছিলেন এদের সামনে যখন আপনি ডিটারমিনার বসাইছেন এরা কমন হয়ে গেছে, কিন্তু এদের সামনে ডিটারমিনার থাকলেও এরা চেঞ্জ হইতে পারে, আবার ডিটারমিনার না থাকলেও এরা চেঞ্জ হইতে পারে। তার মানে দেখেন ডিটারমিনারের থাকা না থাকা দিয়ে এই দুটো নাউনরে মনে রাখতে পারেন, এদের প্রথম লেটার হচ্ছে সি। সি যেমন আপনি এটাকে বলেছিলেন এম এ পি, এটারে আমরা দুটো লেটারকে নিলে সি সি, তার মানে আপনি যদি বাংলায় বলেন আপনি বলবেন ছি ছি। তাহলে দেখেন তো আমরা এই দুইটারে বলতেছি সি সি, কি জন্য সি সি করতেছেন? এরা নিয়ম মানছে, ডিটারমিনার বসলেই এরা কমন হয়ে যায়, কিন্তু এরা নিয়ম মানলো না। যারা নিয়ম মানে না তাদেরকে দেখেই তো আমরা বলি সি সি। তাহলে এই দুটার ক্ষেত্রে নিয়ম নাই। এই দুটার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে হবে, আপনাকে মিনিং বুঝতে হবে। যদি মিনিং না বোঝেন তাহলে কিন্তু কট খাবো বাবা। মিনিং বুঝতেই হইব, মিনিং আমাদের বোঝা বাধ্যতামূলক। আমরা জানি যে কমন নাউনগুলোকে সাধারণত ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় বা গুণা যায়। মাথায় রাখবেন না গেলে, অর্থাৎ কমন নাউনকে ধরা না গেলে, ছোঁয়া না গেলে, দেখা না গেলে, গোনা না গেলে, তখন এরা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। কমন নাউনগুলোকে সাধারণত ধরা ছোঁয়া দেখা গুণা যায়। যদি কমন নাউনকে ধরা ছোঁয়া দেখা না যায়, না গেলে, তখন সেটার কমন থাকে না, কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। এই জঙ্গলটা অনেক পশু দিয়ে পরিপূর্ণ। আপনারা বলেন তো পশুরও কি দেখা যায়? যায়, ধরা যায়। হ্যাঁ, ধরতে পারলে ধরাও যায়, ছোঁয়া যায়, শুইতে পারলে ছোঁয়া যায়। হ্যাঁ, গুতা দিলে সেটা আলাদা বিষয়, গরু ছাগল ধরতে গেলে গোনা যায়। ঠিক আছে, তাহলে দেখেন পশুটা এখানে ডেফিনেটলি একটা কমন নাউন। তার মানে আমরা দেখছি যেটা কমন নাউনকে ধরা ছোঁয়া দেখা গুণা যায়। কিন্তু আমি যদি এটার এইভাবে লিখতাম, তার ভেতরের পশুত্ব আমাদেরকে হতবাক করলো যে মানুষ এত খারাপ হয়। তাহলে খেয়াল করেন তো বাবা, এইখানে আমি লিখছি বিস্ট। বিস্ট দিয়ে কিন্তু আমি পশু বুঝাইতেছি না, বরং আমি বোঝাচ্ছি এখানে পশুত্ব। মানে আপনিই বলেন এই বাক্যের বিস্ট মানে পশু, যেটারে ধরা ছোঁয়া দেখা গুণা যায়, তাই কমন নাউন। কিন্তু একটা মানুষের ভিতরের পশুত্ব, এই জিনিসটারে কি কোনোভাবে ধরা ছোঁয়া দেখা গুণা যায়? যায় না। তাইলে দেখেন, যেহেতু ধরা ছোঁয়া দেখা গুণা যায় না, আপনি বলবেন যে বাবা তুমি হচ্ছ অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে খেয়াল করেন, কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে যদি তাকে ধরা ছোঁয়া দেখা গুণা না যায়। এখন গিট্টুটা কোন জায়গায় লাগছে খেয়াল করেন। ম্যানি একটা সংখ্যা, আমরা জানি সংখ্যা মানে ডিটারমিনার। দেখেন এইখানে কিন্তু বিস্ট শব্দটার সামনে ডিটারমিনার আছে, আবার দেখেন দাও একটা ডিটারমিনার, এইখানেও বিস্ট শব্দটার সামনে ডিটারমিনার আছে। তার মানে কমন নাউনের ক্ষেত্রে আপনি কিন্তু ডিটারমিনার থাকলে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট হয় এটা বলতে পারবেন না। যদিও এই বোকামিটা অনেক বইয়ে করে রাখছে, বইটাতে ভুল লিখছে বাবা। এইটাও বিস্ট, এইটাও বিস্ট, এই বিস্টের সামনেও ডিটারমিনার ছিল, এই বিস্টের সামনেও ডিটারমিনার ছিল, কিন্তু কিন্তু দুই বিস্ট কি এক? এক না। অনেকে বলতে পারে ভাইয়া এটা তো প্লুরাল, আমি সিঙ্গুলার দিয়ে আপনাকে বিস্ট দিয়ে কমন নাউন বানাই দিই। দেখেন বাংলা হচ্ছে সে পশুটিকে দেখলো, দেখেন এইখানেও কিন্তু ডিটারমিনার আছে, কিন্তু এটা তো বাবা পশুকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, গুণা যায়, কমন নাউন। তার মানে দেখেন এটাও বিস্ট,
এইটাও বিস্ট, এইটাও বিস্ট। দ্য ডিফারেন্স ইজ দ্যাট আপনারা মিনিং বুঝতে হবে। যদি মিনিং না বুঝেন তাহলে বলবেন আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন স্যার, আমি তো মিনিং বুঝতেছি না। ক্ষমা চাবো না আমরা ভাই, ঠিক আছে? আমরা আমাদের ক্ষমা দেখাইয়া বুঝাই দিব যে না আমরা পড়ে আসছি, খেলা হবে ইনশাল্লাহ। আমাদের যত কঠিন প্রশ্নই দেন, হ্যাঁ, আমরা কোনো কঠিন মনে করি না। বাকি থাকলো এবার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে আপনাদেরকে পুরা ঝাঁকানাকা একটা তথ্য দেখাই। আমরা বলেছিলাম একটা কালেকটিভ নাউন দুটো নাউন হইতে পারে, একটা কালেকটিভ নাউন দুটো নাউন হতে পারে। কালেকটিভ নাউনটা কমন নাউন হয়ে যেতে পারে, একইভাবে কালেকটিভ নাউনটা আপনার নাউন অফ মাল্টিটিউডও হয়ে যেতে পারে। এখন কালেকটিভ নাউনটা কখন কমন নাউন হবে, কখন কালেকটিভ নাউন হবে, এবং কখন নাউন অফ মাল্টিটিউড বা মাল্টিচুড হবে, লেটস সি। আচ্ছা, তার আগে আমরা এই দুটো আগে একটু সমাধান করে নেই। আ মাদার ইজ আ ডিভাইন গিফট। মা হলো একটা স্বর্গীয় উপহার। তো দেখেন তো, মা হলো একটা স্বর্গীয় উপহার, মায়ের কি ধরা ছোঁয়া দেখা গুনা যায় না? যায়, কোনো কথা হবে না, কমন নাউন হয়ে গেছে। কিন্তু আমি যদি এভাবে বলতাম দ্য মাদার রোজ ইন হার, আমরা জানি রাইজ মানে হলো জেগে ওঠা, পাস্ট টেন্স হচ্ছে রোজ, এরপর থেকে আসছে রাইজেন। তাহলে এখন এই যে দেখেন তো, রাইজ হলো জেগে ওঠা, রাইজ হলো জেগে ওঠা। দ্য মাদার রোজ ইন হার, আপনি কি বলবেন তার ভিতরে মা জায়গা উঠছে? নো, মা কেমনে জায়গা উঠবে? একটা মানুষের ভিতরে মা তো জাগে ওঠে না, জেগে ওঠে মাতৃত্ব। এই যে দেখেন, মাতৃত্ব এমন এক জিনিস, এটারে ধরা ছোঁয়া দেখা গুনা যায় না, মাতৃত্বটাকে ধরা ছোঁয়া দেখা গুনা যায় না। সো ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর শব্দটা কমন নাউন হবে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এইটাকে ইজিলি বোঝা যায়। ওকে, আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে কিছু থিওরি দেখব। আমার মনে হয় এখানে আমাদের সাথে যারা আছেন সবাই কম বেশি আমরা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল চিনি। তবুও আমি আপনাদেরকে একটা ইজি টেকনিক দেখিয়ে দিই যেভাবে আপনি সিঙ্গুলার এবং প্লুরাল চিনতে পারবেন। আপনি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কিভাবে চিনবেন, এটা চেনার জন্য আমি আমার ভাই বোনদেরকে যেটা বলি যে দেখেন তো, আমি একদম শুরুতে কি লিখছি, আমি লিখছি এস, সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি? এস। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, সিঙ্গুলারের ফার্স্ট লেটার এস, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটার এস হয় তবে সেটা সিঙ্গুলার হয়। এটা একটা ইজিয়েস্ট টেকনিক, বাচ্চাদের টেকনিক। যদিও খেয়াল করেন, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, এবং ডাজের সাথেও এস আছে। তাহলে যাদের সাথে এস আছে এরা সিঙ্গুলার, যাদের সাথে নাই, যেমন আরের সাথে এস নাই, প্লুরাল। ওয়ারের সাথে নাই, প্লুরাল। হ্যাভের সাথে এস নাই, প্লুরাল। ডুয়ের সাথে এস নাই, প্লুরাল। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য। দুটো সাবজেক্ট এই নিয়মটাকে ফলো করে না। এই দুটো সাবজেক্ট হচ্ছে আই ও ইউ। আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। আমি দুটো ভার্ব লিখতেছি, এরা সিঙ্গুলার নাকি প্লুরাল বলবেন। এই যে কিসমিস, হ্যাঁ, খাওয়ার কিসমিস না কিন্তু, হ্যাঁ। এবার জিজ্ঞেস করলাম বলেন দেখি এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তো অনেকে বুঝছেন ওই যে আবেগ কাজ করে বিবেক কাজ করে না, খুশির ঠেলায় বলে ফেলে কেন স্যার এটা সিঙ্গুলার। ওরে বাবা, আমি কিন্তু অক্সিলারি ভার্বের কথা বলছি। আপনারা আগে একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কিস কি অক্সিলারি ভার্ব, মিস কি অক্সিলারি ভার্ব, তাহলে তো কিসমিস খাওয়া যাবে না, এটার আমরা কেটে দিলাম। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, যদি কোনো অক্সিলারি ভার্বের শেষে এস থাকে সিঙ্গুলার, যদি না থাকে প্লুরাল। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য। দুটো ওয়ার্ড এই নিয়ম মানে না, একটা হলো আই আর একটা হলো ইউ। এবার আমরা দেখবো কালেকটিভ নাউনের একই অঙ্গে কত রূপ। একটা সিনেমাতে দেখবেন শাবানা আলমগীর, এরা হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু আরেক সিনেমায় গেছেন, গিয়ে দেখতেছেন ওমা এরা দেখি ভাই বোন। আবার আরেক সিনেমায় গিয়ে দেখছেন আলমগীর হলো শাবানার পোলা। এই আমাদের কালেকটিভ নাউনের চরিত্রটা অনেক সময় এরকম। যদি দেখেন যে কোনো একটা কালেকটিভ নাউন সে সিঙ্গুলার, এরপরে যদি দেখেন একটা ভার্ব দেয়া আছে, আমি আচ্ছা থাক পুরোটাই লিখলাম, এইটাও যদি দেখেন সিঙ্গুলার, তাহলে আপনি বুঝবেন যে আপনার কপাল ভালো, এরা আসলেই কালেকটিভ নাউন। তাহলে আপনি খুব সিম্পলি যে জিনিসটা খেয়াল করবেন, যদি কোনো কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং তারপরের ভার্বটাও সিঙ্গুলার হয়, তাহলে আপনার জন্য ভালো, খুশির সংবাদ হচ্ছে এরা কালেকটিভ নাউন। কিন্তু দাদা যদি দেখেন যে কালেকটিভ নাউন এইটা সিঙ্গুলার কিন্তু এর পরে যে ভার্ব আছে সেটা প্লুরাল, তখন বুঝবেন এখানে একটা গিট্টু লেগে গেছে। গিট্টুটা কি? এই নাউন আর কালেকটিভ নাউন নাই, তখন এইটা হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড আর
নাউন অফ মাল্টিটিউড। আর যদি দেখেন যে কালেকটিভ নাউন, হ্যাঁ, কালেকটিভ নাউনকে প্লুরাল বানালে, তো আমরা জানি দুনিয়ায় একমাত্র নাউন যার প্লুরাল হয় সেটা কোনটা? কমন নাউন। ওকে, কমন নাউন। তখন আপনি বলবেন যে এই কালেকটিভ নাউন কমন নাউন হয়ে গেছে। তাহলে চিন্তা করা যায়, এক কালেকটিভ নাউন সে কালেকটিভও হতে পারে, নাউন অফ মাল্টিটিউডও বা মাল্টিটিউডও হতে পারে, অ্যান্ড ইভেন কমন নাউনও হতে পারে। এইখানে একটা তথ্য মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি কালেকটিভ নাউন সিঙ্গুলার হয় এক্ষেত্রে তারা সব সময় এক মত পোষণ করে। এজন্য আমরা যদি কোনো প্রোনাউন ব্যবহার করি অথবা যদি কোনো ভার্ব ব্যবহার করি সেটা সিঙ্গুলার হয়। অন্যদিকে নাউন অফ মাল্টিটিউড হলে এটা সব সময় ভিন্ন মত পোষণ করে। এক্ষেত্রে এদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং ভার্ব এগুলো প্লুরাল হয়। ভিজ মানে হলো এক্সাম্পল, এক্সাম্পলের সমার্থক শব্দ হলো ভিজ। তাহলে আমি কিছু ভিজ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, আপনারা জাস্ট বলার চেষ্টা করবেন। বরাবরের মতো যাদের 3টা হবে তাদের জন্য ফার্স্ট প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে আমাদের পুরো টিম নিয়ে ওনাদের বাসায় আমরা দাওয়াত খাইতে যাবো। আর যদি সেকেন্ড হন সেক্ষেত্রে লাঞ্চ করাই দিন, ডিনার খাওয়াইতে হবে না। দেখেন, তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ফলো দ্য ক্লাসেস অফ অপার ভাই। আমি অপার ভাইয়ের ক্লাসগুলোকে ফলো করি। তো দাদা আপনি এবার বলবেন ক্লাসেসটা কি জিনিস। তো এইবার আপনাদের বলতে হবে এই ক্লাসটা কি নাউন। 3। এবার আমরা একটু ট্রাই করি। দেখেন, আই ফলো দ্য ক্লাসেস, ক্লাস মানে হচ্ছে কি স্টুডেন্টদের সমষ্টি। আমরা জানি সমষ্টি মানেই সেটা কালেকটিভ নাউন। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু কিঞ্চিত ঝালেমা আছে। ক্লাস হচ্ছে ক্লাস, এই যে সাথে যে ইএস যোগ করে প্লুরাল বানাই দিছি। আমরা যখন কোনো কালেকটিভ নাউনকে প্লুরাল বানাই সেটা কি হয় রে বাবা? ডেফিনেটলি কমন নাউন হয়ে যায়। এই যে কমন নাউন হয়ে গেছে। এখানে ক্লাস কয়টা? একটাই, অনেকগুলো ক্লাস না। আবার দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি, দেখেন একটু আগে আমরা পড়ে আসছি যে অক্সিলারি ভার্বের শেষে এস থাকে, সেটা সিঙ্গুলার। সেটা কি? সিঙ্গুলার। তাহলে আমরা কিন্তু এখানে দেখে ফেলছি, দেখেন এই যে অক্সিলারি ভার্বের সাথে এস আছে, এস থাকার কারণে এটা কি? সিঙ্গুলার। ক্লাস কি? এটাও সিঙ্গুলার। তাহলে দেখেন কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং তারপরের ভার্বটাও যদি সিঙ্গুলার হয় সেটা ডেফিনেটলি কি নাউন রে বাবা? কালেকটিভ নাউন। এবার দেখেন ক্লাস কিন্তু একটা সিঙ্গুলার, বাট এরপরে হ্যাভ চলে আসছে। হ্যাভ ভার্বটা তো সিঙ্গুলার না, প্লুরাল। সো আমরা এটাকে বলবো নাউন অফ মাল্টিটিউড। এখন আপনাদের মাথাটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউডের মধ্যে আসলে পার্থক্য কি? ধরে নেন আপনারা আমরা সবাই মিলে একটা ক্লাস, এই ক্লাসে মেম্বার কতজন? ধরে নেন 50। ওকে, ধরে নেন 50 জন মিলে আমরা একটা ক্লাস। এখন এই যে 50 জন ছাত্র এবং শিক্ষক নিয়ে আমাদের একটা ক্লাস। মাথায় রাখবেন, কালেকটিভ নাউন যদি কালেকটিভ হতে হয় তাহলে কালেকটিভ নাউনের সকল মেম্বারের মতের দিক থেকে, পথের দিক থেকে, মতাদর্শের দিক থেকে, ভাবাদর্শের দিক থেকে তারা ইউনিনিমাসলি সিঙ্গেল হইতে হবে, এক হতে হবে। ওকে, যদি সবাই মিলে এক হয়, যেমন ধরে নেন আমরা সবাই মিলে একটা ক্লাস, আমরা 50 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে সামনে আমরা একটা 7 দিনের ছুটি পাবো, ছুটিতে আমরা বেড়াতে যাব। তা কোথায় বেড়াতে যাব? ধরে নেন আমরা বললাম সাজেক বেড়াইতে যাব ধরে নেন। তাহলে বলেন তো আমাদের ক্লাস কয়টা? একটা। মেম্বার কতজন? মেম্বার হচ্ছে 50 জন। ওকে, 50 জন মেম্বার কি সিদ্ধান্ত 50টা দিয়েছে? দেয় নাই। তারা কালেকটিভলি একটা সিদ্ধান্ত নিল, সাজেক বেড়াতে যাব। তাহলে এই যে দেখেন 50 জন মেম্বার সম্মিলিতভাবে যদি একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত বা ডিসিশন নেয় তাহলে তারা কালেকটিভলি এক, তাই তারা কালেকটিভ নাউন। ধরেন সব কিছু ঠিকঠাক, কয়দিন আগে না ইমরান খান চিন্তা করতেছে আপন বউয়ের সাথে আমি সাজেক থেকে 1 সপ্তাহ বেড়ায় আসছি, তাহলে আমি আর সাজেক যাব না। এখন উনি চিন্তা করতেছে কিভাবে এই ক্লাসের লোকজনের সাজেক যাওয়া থেকে অন্য জায়গায় যাওয়ানো যায়। ধরে নেন আমাদের ইমরান ভাই আইসা সুরভীরে বলতেছে আপু জানেন সাজেক যাওয়া যাবে না, সাজেক গেলে মাথার চুল উঠে যায়, মুখে পিম্পল হয়, ব্রণ হয়, চোখের নিচে কালো দাগ হয়। ধরে নেন এই যা যেমনে বুঝাইতে পারে আর কি, বুঝাচ্ছে আর কি। এবার ধরে নেন মরিয়ম মাওয়ারে বুঝাচ্ছে আপু সাজেক যায় না, আপু সাজেক গেলে কিন্তু সংসারে অশান্তি হয়। এই বুঝায় বুঝায় উনি 50 জন থেকে ধরে নেন আমাদের ইমরান ভাই 20 জনের বুঝাই ফেলাইছে সাজেক যাওয়া যাবে না, সাজেক খুব খারাপ জিনিস, এখানে গেলে পেট খারাপ হয়, অমুক হয় তমুক হয়। এখন দেখেন আমরা 50 জন সিদ্ধান্ত একে আসতে পারি নাই, ওনারা 20 জন এবার আলাদা হয়ে বলতেছে যে ভাই ধরে নেন 20 জনের মধ্যে 10 জন বলতেছে সাজেক যাবো না, আমরা কোথায় যাব? আমরা যাবো হচ্ছে কক্সবাজার। বাকি 10-15 জন বলতেছে না আমরা জাফলং যাবো। ধরে নেন এখান থেকে 2-1 জন বলতেছে না আমরা উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় বেড়াইতে যাব। তাহলে এবার আপনি একটু চিন্তা করেন, একটা ক্লাসে মেম্বার ছিল 50 জন, সবাই কি সম্মিলিতভাবে একক সিদ্ধান্তে আসতে পেরেছি? পারি নাই। তার মানে দেখেন আমরা কালেকটিভলি এক হতে পারি নাই বলেই আমরা আর কালেকটিভ নাউন না,
আমরা হয়ে গেলাম নাউন অফ মাল্টিটিউড। এই জন্য আমাদের মত ভিন্ন হয়ে যাবে এবং আমাদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। যেমন দেখেন, এই ক্লাসের সবাই যখন একটা ডিসিশন নিয়েছে তাদের জন্য ব্যবহৃত অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এই দেখেন প্রোনাউন ইট, এইটাও সিঙ্গুলার হয়েছে। এই যে অক্সিলারি ভার্ব, এইটাও সিঙ্গুলার হয়েছে। কিন্তু যখন তারা সিদ্ধান্ত এক নিতে পারে নাই, ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একাধিক সিদ্ধান্ত নিয়েছে, তার মানে তারা নাউন অফ মাল্টিটিউড, তারা আর একসাথে নাই, তাই তাদের জন্য ব্যবহৃত ভার্বটা প্লুরাল। তাদের জন্য ব্যবহৃত যে প্রোনাউন, এই যে পিএন ফর প্রোনাউন, এইটাও হয়ে গেছে প্লুরাল এবং তাদের জন্য ব্যবহৃত অক্সিলারি ভার্ব এইটাও হয়ে গেছে প্লুরাল। তো আশা করি ইনশাল্লাহ এরপরে আপনাকে আর এই কালেকটিভ নাউনের ঝামেলাগুলো নিয়ে খুব বেশি পেরেশানিতে পড়তে হবে না। সো কালেকটিভ নাউন কিন্তু শেষ, আমাদের এভরিথিং মোটামুটি সবই শেষ। আমি জাস্ট আর দুই একটা উদাহরণ দিয়ে আমাদের ক্লাসের শেষ অংশে আমরা চলে আসছি। এখন আমি যে 8 নাম্বার প্রশ্নটা লিখে রাখছি, আমি আমার জীবনে খেয়াল করে দেখছি 90% পোলাপাইন এই প্রশ্নটাতে ভুল করে। তাহলে দেখেন, আপনাকে বলা হচ্ছে নিচের কোনটা ডিটারমিনার না। এখন আমরা জানি দুনিয়ার যত সংখ্যা আছে, যত পরিমাণ আছে, সবই ডিটারমিনার। এখন সংখ্যার মধ্যে কিন্তু খেয়াল করেন, সেটা পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, সংখ্যা হলেই সেটা ডিটারমিনার। আর্টিকেল হলে, ডেমনস্ট্রেটিভ হলে সেটাও ডিটারমিনার। এই যে দিস দোজ, হ্যাঁ, এগুলো কিন্তু। এখন দেখেন, নো একটা সংখ্যা, সো এটা ডিটারমিনার। বোথ একটা সংখ্যা, এটাও ডিটারমিনার। দোজ একটা ডেমনস্ট্রেটিভ, সো এটাও একটা ডিটারমিনার। 3/5 এইটা একটা ভগ্নাংশ, এইটাও ডিটারমিনার হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা জানি একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। লব যদি প্লুরাল হয়, হরের সাথে এস যোগ হয়। তাহলে দেখেন, আমি যদি 1/2 লিখি, আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে হাফ। আমি যদি 1/3 লিখি, আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে 1/3। কিন্তু আমি যদি 2/3 লিখি, আপনি কিন্তু এটাকে 2/3 বলতে পারবেন না, কারণ উপরেরটা লব, লব প্লুরাল হয়ে গেলে হরের সাথে এস যোগ হয়, তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে 2/3, এস যোগ করতে হবে। এই যে দেখেন 3/5, এইটার হওয়ার কথা 3/5, কিন্তু মাননীয় স্পিকার এইখানে এস যেহেতু দেয়া নাই, তার মানে 3/5 বলতে তো কোনো সংখ্যাই নাই। সো এইটা একটা ডিটারমিনার নয়। এটা ডিটারমিনার হতে গেলে সাথে একটা এস যুক্ত হইতে হতো। তো অনেকে এটা না বুঝা খুশির ঠেলায় ভাল লাগে, তাই তারা বলে ফেলবে যে ভাই প্রশ্নটা ভুল। আসলে প্রশ্নটা ভুল না, এই প্রশ্নটা আসলে হলো একটা হুলুস্থুল। এই হুলুস্থুল কাণ্ডটা সবাই বুঝবে না বলেই ভুল করে গুল মেরে রুলটারে মানে জগা খিচুড়ি বানায় ফেলতে পারে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা নাউন এবং ডিটারমিনার রিলেটেড যে ক্লাসটা, এটা আমরা আজকে এখানে শেষ করে দিলাম। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা সবকিছুই জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।